সবাইকে শুভেচ্ছা এই ডিজাইন কনভারসেশনসে আসার জন্য। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব, সেটা হলো আর্কিটেকচারাল প্র্যাকটিস, ভেরিয়াস টাইপস অফ প্র্যাকটিস, এবং ইভেনচুয়ালি এই প্র্যাকটিস সম্বন্ধে এই এই অল্টারনেটিভ ওয়েজ অফ প্র্যাকটিস সম্বন্ধে কিভাবে আমরা এটাকে ডিজাইন স্টুডিওতে ছাত্রছাত্রীর কাছে নিয়ে আসতে পারি। মাহমুদুল আনোয়ার রিয়াদ আর্কিটেক্ট প্লাস শিক্ষকও, বুয়েটের শিক্ষকতা করে প্লাস প্র্যাকটিসও করে। আর আরেকজন আছে খন্দকার হাসিবুল কবির, যেও নাকি শিক্ষক এবং সে প্র্যাকটিসও করে। তো আমরা তো সাধারণত যখন আমরা আর্কিটেকচার পড়তাম আমরা জানতাম যে প্র্যাকটিস মানে হলো যে একটা ক্লায়েন্ট থাকবে, একটা সাইট থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, একটা প্রজেক্ট থাকবে, এবং আমরা কয়টা ডিজাইন ফেজে এটাকে করে ফেলবো। দ্যাট ওয়াজ দি আইডিয়া দ্যাট উই হ্যাড, মানে অ্যাটলিস্ট আমি যখন পড়তাম তখন তাই মনে হতো যে এটাই এটাই করব। তো ইভেন্টুয়ালি এরকম হতে হতে দেখা যায় যে এখন এটার এই প্র্যাকটিসের গণ্ডিটা অনেক অনেক ওয়াইড, এবং এখানে আমরা এই ওয়াইড স্পেকট্রামের দুই এন্ডের দুই মানুষকে এখানে আজকে আনতে পেরেছি। যেখানে মাহমুদুল আনোয়ার রিয়াদ রিয়াদ কাজ করে বেসিক্যালি ওই যেটা বলছিলাম যে প্র্যাকটিসে, এবং তার প্র্যাকটিসের মেইন ইয়ে হলো পসিবলি যেটাকে আমরা বলতে পারি কিছুটা মেবি নট দি রাইট ইয়ে, হাই এন্ড ক্লায়েন্ট। ঢাকায় উঁচু উঁচু বিল্ডিং, বড় বিল্ডিং এগুলো করে। আর কবির, খন্দকার হাসিবুল কবির, ও কাজ করে হলো কমিউনিটির সঙ্গে, সেটা যে ধরনের কমিউনিটি হোক না কেন, প্রাইমারিলি লো ইনকাম কমিউনিটি। ওখানে ওর ক্লায়েন্ট হলো ওরাই, এবং সেও ওখানে প্র্যাকটিস করে। দুজনেই প্র্যাকটিস করে, দুজনেরই ক্লায়েন্ট আছে, দুজনেই ডেলিভারি করে, দুজনেই ডিজাইন করে, দুজনেই প্রজেক্ট করে, কিন্তু ভিন্ন। তো এই ভিন্নভাবে কিভাবে করে সেটা সম্বন্ধে আজকে আমরা ওদের কাছ থেকে শুনবো। বেসিক্যালি যেটা আমরা বলে আসি, ডিজাইন যদি প্রবলেম সলভিং হয়, এই প্রবলেমগুলোকে কিভাবে দেখে এবং কিভাবে সলভ করে। তোমরা কিভাবে ইউ কেম টু ওয়ের ইউ আর, মানে আজকে তোমরা যেভাবে প্র্যাকটিস করো, এই রুটটা কি ছিল, কিভাবে এখানে আসলে? ওয়াজ ইট প্ল্যান্ড? এটা কি কোনো আগের থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি এটা করব, নাকি এটা হঠাৎ করে হয়েছে, ইউ সামহাউ গট ইনটু ইট, অর হোয়াট? সেটাই আমি প্রশ্ন করছি কবির আর রিয়াদ। স্যার আমাকে বলেছে যে কিছু ছবি দেখাতে, তো সেই জন্য। হ্যাঁ, ছবি দেখলে ভালোই লাগে। তো ছবি ছবি না দেখলে সবাই বোর হয়ে যেতে পারে, এই জন্য ছবি দেখে। আমরা কিছু প্রশ্নও নিব পরে যদি সময় থাকে। আমাদের প্ল্যান হলো এটা 1.5 ঘন্টা, মানে 7টা থেকে 8:30টার মধ্যে শেষ করা। এর মধ্যে যদি কিছু প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা নেব। আমি আর্কিটেকচার পড়াতে ইন্টারেস্টেড হওয়ার কারণে আমি আর্কিটেকচার পড়তে বুয়েটে আসি। তো সেই সময় আমরা কেউই আর্কিটেক্টের বাসা কিন্তু খুব একটা দেখি নাই, আর্কিটেক্ট কি কাজ করে সেটাও খুব একটা জানতাম না, খুব রাফ একটা আইডিয়া ছিল। আর এর প্রভাব আমরা খুব একটা টের পাইনি, কারণ আমি আর্কিটেকচার পড়া শুরু করি 88-তে। আমি আর্কিটেকচার ভর্তি হই 86 সালে, আমাদেরকে 2 বছর বসে থাকতে হয়েছে। তো 86 সালে সেই সময় ঢাকায় খুব একটা যে প্রভাব বোঝার মতো বিল্ডিংই ছিল না। তো আমি কোনোদিনই আর্কিটেক্টের করা বিল্ডিং এ থাকিনি, এবং until I was 30, I think আমি প্রথম আর্কিটেক্টে করা বিল্ডিং এ উঠি, এবং সেটা প্রায় 2000 সালে থেকে 31, I think I was 31। তখন আমি বুয়েটে আসি যখন, তখন বুয়েটের 25 বছর হলো, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার 25 বছর। একটা মাত্র স্কুল, সেরকম ভাবে প্রভাব হয়নি। কিছু সংখ্যক আর্কিটেক্ট, হাতে গোনা আর্কিটেক্ট, ওনারা প্র্যাকটিস করে যাচ্ছেন, কম প্র্যাকটিস, এবং প্র্যাকটিসটা মূলত কিছু কিছু সরকারি বিল্ডিং এ আছে, মূলত একেবারে অভিজাত গোষ্ঠীর জন্য যারা আর্কিটেকচারকে চেনে। তো এইটা আমি সেই সময়কার একটা রজত জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, সেখানকার একটা ছবি দেখাচ্ছি। এরপর আমরা দেখলাম যে বাংলাদেশে একটা এরশাদের আন্দোলন হলো। আমাদের নতুন করে আমরা সেকেন্ড টাইম বলতে পারেন যে গণতান্ত্রিক পরিবেশে আসলাম, এবং এক ধরনের নতুন হাওয়া বইতে শুরু করলো। এবং এখানে খেয়াল করলে দেখা যায় যে আমাদের ইকোনমিক এরকম অনেক, I just copied one, maybe this is right, maybe not right. তো মোটামুটি ভাবে এরকম একটা কার্ভে আমরা এইখান থেকে কার্ভটা টার্ন করা শুরু করি। তো আমরা যখন পাশ করি, আমাদের যে আমরা যখন আর্কিটেকচার পড়তাম, তখন আমাদের আর্কিটেকচার প্র্যাকটিসে যেরকম হবে ভাবতাম অন্যান্য আর্কিটেক্টকে দেখে, সেটা কিন্তু আস্তে আস্তে ঘোরা শুরু করলো। আমি পাশ করেছি 94-এ, আমাদের পড়ালেখা শেষ হয়েছে 95-এর শুরুতে, এবং ধরা যায় যে 90-র পর থেকে 91 থেকে যখন এই রাজনৈতিক অবস্থা ভালো হলো, কিছুটা প্রিপারেশন নিয়ে 94-এর দিক থেকে আমাদের কার্ভও খুব উঁচুর দিকে টার্ন করা শুরু করলো। তাতে এছাড়াও আর কতগুলো ঘটনা ঘটেছে।
সেই সময় প্রাইভেট সেক্টরে কাজ হওয়া শুরু করলো এবং বিল্ডিংও বানানো শুরু হলো। এখানে আমরা দুইটা অনেক পুরনো গ্রাফিক্সে দুটা ডেভেলপারের ছবি দেখছি, ওনারা প্রাইভেট সেক্টরে বাসা তৈরি করা শুরু করলেন। ফ্রি স্কুল স্ট্রিট প্রপার্টিজ, ওখানে বশিরুল হক স্যার ডিজাইন করতেন, ওনার কাজে কয়েকটা সুন্দর বিল্ডিং হয়েছে। ইস্টার্ন হাউজিং তো আমরা সবাই জানি এখন অনেক আগে থেকেও ছিল এবং চলছে। কিন্তু 95 দিকে একটা বৈশ্বিক পরিবর্তন হলো, যেটা বাংলাদেশ পার্টও নিল। একটা খেয়াল করে এখানে 4টা ছবি আছে দেখেন। আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে প্রথম আর্কিটেকচার প্রাইভেট স্কুল হলো, এই নিয়ে 3 নম্বর স্কুল হলো। এর আগে খুলনা স্কুল হয়েছে। উইন্ডোজ 95, কম্পিউটার স্টার্টেড কামিং ইন এ বিগ ওয়ে। ইন্টারনেট শুরু হয়ে গেল দিস ইজ 95, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে WTO জন্মাইলো 1 জানুয়ারি 95। এর ফলে কিন্তু বাংলাদেশের ইকোনমিক একটা চাঙ্গা ইকোনমি, প্রচুর এই ইকোনমির চাপে একটা অ্যাক্টিভিটি শুরু হলো। তো খুবই জঘন্য একটা নীতিমালা, যেটা অত্যন্ত রিঅ্যাক্টিভ একটা নীতিমালা, সবকিছু থামিয়ে রাখার এই উদ্দেশ্য, প্রোঅ্যাক্টিভ না। এই নীতিমালার অধীনে আমার সমসাময়িক এবং আমার থেকে একটু সিনিয়র যে আর্কিটেক্ট গ্রুপ, তাদেরকে অনেক কিছু নতুন করে শিখতে হলো। যেসব বিল্ডিং এর ছোট ছোট দোতলা ব্রিকের বিল্ডিং এর প্রিপারেশন নিয়ে তাদেরকে কংক্রিটের বিল্ডিং এ যেতে হলো, কিংবা আস্তে আস্তে কারখানা করতে গেলে স্টিলে যেতে হবে, কম্পিউটারে আসতে হলো, ইন্টেরিয়ার ডিজাইন নামে একটা নতুন জিনিস শুরু হলো যেটা আগে ছিল না। তো এই সময়টায় লোকের উপর প্রেশার, প্রচন্ড কাজের প্রেশার ছিল এবং তার প্রেসিডেন্স ছিল কম, মানে আগের পেইসের চেয়ে, আগের কাজের টাইপের চেয়ে। সো আর্কিটেক্টরা দীর্ঘদিন এখান অনেক প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কোনো কাজ ছিল না সবার হাতে। আমি বলতে পারি যে আজকের অনেক নাম করা বড় ফার্ম, তারা কিন্তু কাজ ছাড়া বসে থাকতো, একটা দুটা কাজ থাকতো, অন্য একটা পেইসে অভ্যস্ত ছিলাম আমরা, কিন্তু এই পেইসটা আসতে থাকলো। এই পেইসটাকে সামলানোটা তখনকার আমার সময়কার লোকের একটা বিরাট কাজ ছিল। আরেকটা ঘটনা আমি বলবো যে আমাকে এটা ভাবায়, সেটা হচ্ছে যে 89 সালে এই দুইটা পুরস্কার বাংলাদেশ পেল। প্রথম আগা খান অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের থেকে। তার একটি হচ্ছে আমরা জানি লুইকানের বিল্ডিং, এটা আর্কিটেকচারাল মেরিটে বা আর্কিটেকচারাল কমপ্লেক্সিটিতে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো সময়ের জন্য ইটস আনথিঙ্কেবল, অলমোস্ট ভেরি কমপ্লেক্স। অন্যদিকে মোস্ট সিম্পল, অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখলে মোস্ট সিম্পল একটা বাড়ি, যা আসলে আর্কিটেক্টেরও তৈরি না। আমি এটার মেইন শিটটাও দেখেছি, ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের সাইন করা শিট। এখানে আসলে যে ছোট 4টা কলাম, এবং এই কলামের জন্য তো আর্কিটেকচারটা পায় নাই, আর্কিটেকচার পেয়েছে হচ্ছে এই কলামের সাথে এটা লোন সিস্টেম, কিভাবে এটা লোন দেওয়া হবে, সেটা নিবে কিভাবে, ফিজিবল, টোটালি একটি সাস্টেনেবল ইন টার্মস অফ আমি বলছি ইকোনমি, যেটা সম্ভব করা, মানুষের বাড়িকে কিছুটা উন্নত করা সম্ভব, এরকম চেহারা, শক্ত, একটু স্টেবল, এরকম একটা জিনিস। তার মানে এটা কি একই পুরস্কার দুজন পাচ্ছে, কিন্তু টোটালি স্পেকট্রামের দুই কর্নারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক নির্দেশনা যে আসলে স্থাপত্যকে কতটুকু অন্যদিকেও স্ট্রেচ করা যায়। এখন আমি কিছুটা ব্যক্তিগত, অর্থাৎ তখন আমি 4th ইয়ার 5th ইয়ারে যখন পড়াশোনা শুরু করলাম, তখন আমি আরো বুঝতে পারলাম যে আসলে স্থাপত্য দেওয়ার পুরো ব্যাপারটা শুধু ক্রিয়েটিভ কাজই না, এটা আসলে আমি কোন পজিশনে কাজ করছি এবং কখন কে পাচ্ছে। এটা পলিটিক্যাল উইল একটা চ্যাপ্টার আমাদের চার্লস কোরিয়ার বইয়ে, এখানে বোঝানো হচ্ছে যে আসলে এটা ডেলিভারি করতে গেলে পলিসি বা পলিসি মেকাররা কতটা ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস পড়লাম সেই সময়, কিভাবে শ্রীলঙ্কা তাদের খুবই চমৎকার কাগজে কলমে হাউজিং পলিসি, হাউজিং ডেলিভারি ফেল করেছিল, কারণ গরিবরা বাড়িটা পেয়ে ওটা বিক্রি করে দেয় বড়দের কাছে, অপেক্ষাকৃত ধনীদের কাছে। তার মানে এটা একটা শুধু ডিজাইন করতে পারার বিষয় না, এটা একটা কমপ্লিকেটেড একটা এরিয়া। তো আমি যেটা বলতে চাচ্ছি, ব্যক্তিগতভাবে আমি যে জন্য আর্কিটেকচার পড়ার প্রতি উৎসাহিত হয়েছিলাম, সেটা হচ্ছে এর শৈল্পিক, এবং আমি যেটা সবসময় এনজয় করি সেটা হচ্ছে যে এর নিজস্ব, আর্কিটেকচারের নিজস্ব যে কমপ্লেক্সিটি, সেই প্রবলেমগুলা হ্যান্ডেল করার ব্যাপার। এইটাকে সবার কাছে পৌঁছে দেওয়া একটা মহৎ কাজ, বাট টু বি অনেস্ট আমি সেটাকে সাপোর্ট করি, বাট আই ডোন্ট ওয়ান্ট ইট অ্যাজ মাই প্রফেশন। সো আমি মনে করলাম যে আমাদের ওই সময় তখন যেটা হলো যে আস্তে আস্তে 2000 সালের গোড়ার দিকে একটা জিনিস কিন্তু ঘটছে, এটা আমরা কখনো খেয়াল করি না, সেটা হচ্ছে আর্কিটেকচার কিন্তু মধ্যবিত্তের নাগালে ছিল, মধ্যবিত্তের নাগালেও ছিল না, কিন্তু এই ধরনের নাম্বার অফ আর্কিটেক্ট বেড়ে যাওয়ায় এবং
এক ধরনের রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কারণে এখন কিন্তু মধ্যবিত্ত একটা আর্কিটেক্টের ডিজাইন করা বাসা থাকে, সেই বাসাটা পছন্দ না হোক বা অনেক দাম হোক বা কম হোক, তার পর্যন্ত আর্কিটেক্ট আসতে পারে। তো এই যে ছবির মাঝখানে সাদা দাগ, যেখানে যেখানে মধ্যবিত্ত অবস্থান, দুই এন্ডের মাঝখানে, ওই জায়গার লোকে কিন্তু এখন আর্কিটেকচার সেবা দিতে পারছে। যদি না দিতে পারতো তাহলে কিন্তু আমাদের থাকার বিরাট অসুবিধা তৈরি হতো। তো এরকম একটা শহরে যেখানে কোনো রকম বাইলজ বা এগুলো খুব একটা স্ট্রং না, বা আমরা ডেন্সিটি কত চাই, আমাদের গাইডিং পলিসিজ আর ভেরি উইক, সেখানে প্র্যাকটিস করা দুরূহ। কিন্তু এর অনেক অনেক রকম চ্যালেঞ্জ আছে, যেটা হয়তো পরে আমি আলাপ করব। আমার কিন্তু সেটা আমি একটু ইন্টারাপ্ট করব। আমাদের এখানে মনে হয় কিছু বিদেশি শ্রোতা আসছে। একজন তো আমার বন্ধু সিরিয়ান আর্কিটেক্ট, পাকিস্তান থেকেও কেউ আসছে। মাঝে মাঝে দু একটা ইংলিশ ওয়ার্ড বললে sure, sorry, English words, so while Samahuri can understand. I didn't know that we have audience who don't understand Bangla. It's great to have them. Sorry, I was speaking in Bangla. So I was saying that I sort of architecture, which was primarily for the rich, came down to upper middle class and middle class around the almost end of this century, which is end of 1990s. But gradually our progress in our economic progress eventually carried on, and our lack of planning has created tremendous difficulties for practicing or for having a nice environment in the city. So I chose to work in that. In the middle, for a while I was out of Bangladesh, like in 97, 98. But then I came back and I decided that I will teach and continue here, because personally I grew up in Dhaka. I was never out of Dhaka. I have very almost no experience of village or small towns, and so I feel very comfortable in Dhaka. And I think even a village or a small town is as foreign as a foreign country to me. So I understand the pulse here. And that's why I probably chose to practice here. That's it. That's for me why I practice here. And okay, let me add something. And at the beginning, my professor said that my practice is on the higher end. It's not actually higher end. We've been practicing for over 25 years. And initially it was in the middle class, but then somehow my clients right now is in the more developed areas. So sometimes they're not actually high-end clients, because let me show some more slides, and I try to understand what is high client sometimes. This is a building we designed for Bragg, the same backbone for Arong, which is a commercial enterprise of Bragg, the same backbone that the University of Bragg has. So this is a project which we did for them, for their flagship store, where we did everything in a time when things were imported from China. We almost made everything by hand here, and by the craftsmen, mostly connected through, some of them are connected through Arong. And also we actually brought masons from different parts of the country who can work, and they worked here and went back to their own place. And so now I don't understand, I sort of do not understand, is it a rich people's building, because rich people are coming and buying here, but the products are made from all over Bangladesh by poor people, and it is handcrafted by poor people also. Similarly, when I worked also for Professor Yunus for his Grameen Bank headquarter. So when we do the headquarter in Dhaka, does that mean it is a luxury building, or it is also necessary for the country? Or social business center, and it is also for Grameen. And I don't understand it, because it has a very complex electromechanical HVAC system and a very simple hall. In a simple hall, this upper part, which houses all these facilities for the electrical and HVAC, is more complex than what is designed, what the hall in itself below it. And also for when I design a building for, let's say, Vishwa Sahitya Kendra, which is another excellent organization who supports book reading program throughout the country.
and it's their headquarters in Dhaka, which on a plot donated by given by the government, and and this was through a competition. Some of the projects we win actually are through competition, and we enjoy working with such clients. But of course, yes, there are also projects for which we do for the corporate people. But I will discuss my experience of working with them later. But that's how I have come to practice here. I would like to give it to Kobir now. Kobir, I mean, you can speak Bangla and English both. মানে মাঝে মাঝে ইংলিশ মাঝে মাঝে বাংলা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ রিয়াদ ভাই। মানে একই জায়গা থেকে তো দুইজনই পাশ করা। আমরা রিয়াদ ভাইকে দেখছি যখন আমরা পড়ছি, একইভাবে বইয়ের থেকে তো পাশ করা, ওখানে একই ধরনের কারিকুলামের মধ্যে দিয়ে বের হয়ে আসা দুইজনেরই। কিন্তু আর্কিটেকচারে যেরকম রিয়াদ ভাই বললেন, আর্কিটেকচারে কিভাবে আসা, আর্কিটেকচারে আসাটা ওরকম আসলে প্ল্যান করে ওরকম আমার তেমন কোনো আগে থেকে আর্কিটেকচার সম্পর্কে জানতে। আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, আমি জন্মেছি ঝিনাইদহের একটা ছোট গ্রামে। তারপরে যখন ক্লাস 7-এ ঝিনাইদহ ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে ঢুকে গেলাম, যে ভালো স্কুল ওখানে। তো ওখান থেকে আসলে আমার এক সিনিয়র ভাই, উনি এইচএসসি তে স্ট্যান্ড করলো। তারপরে দেখলাম যে আসলাম স্থপতি হতে চাই, পেপারে আসলো। আমি আসলাম ভাইয়ের হচ্ছে আমি হচ্ছে তার শিষ্য টাইপের, যে ওখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু করি, মডেল বানাই, ছবি আঁকি, উনি যা করে তাই। আসলাম ভাই, এই যে স্থপতি হচ্ছেন, এইটা ব্যাপারটা কি? উনি বলে যে যা তুমি করতেছো এখানে মজা করে, সেটা তুমি করতে পারবা, এখানে এই মডেলটা বানাইতে পারবা। তার আগ পর্যন্ত কিন্তু ডাক্তার হইতে চাই, তো ডাক্তার বাদ, তো আর্কিটেকচার হইতে হবে, মানে আর্কিটেক্ট হইতে হবে। তো তারপরে ঢুকে গেলাম ইয়েতে, আর্কিটেকচারে। তো এনজয় করলাম, যেটা আসলেই আমি এনজয় করছি পড়ালেখাটা। তো এটা পড়তে পড়তে একটা সময় আমাদের একটা আন্দোলন হয়েছিল বুয়েটে, একটা আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, এর জন্য অনেক কিছু ঘটছে, আসলে অনেক ঘটনা ঘটছে, এবং অনেকগুলা মানে আমি বলবো যে ব্র্যাক ইউনিভার্সিটি এবং আরো অন্যান্য এই যে অনেকগুলা প্র্যাকটিস, ভালো ভালো প্র্যাকটিস, এইগুলা মনে হয় এই কোভিড এর মতো একটা ঘটনা, মানে এরকম একটা চাপে পড়ে অনেক কিছু আসলে নতুন রাস্তা খুলে গেছে। তো ওই সময়টাতে আসলে অনেকের মনে প্রশ্ন জাগছে, আমাদেরও তখন অনুসরণ করলাম, মানে জাস্টিসের জন্য যা কি হচ্ছে এটা, এইসব এইগুলা। তো তখন থেকেই আসলে আর্কিটেকচার নিয়ে, তখন আবার মাজহারুল ইসলাম স্যার ছিলেন, মাজহারুল ইসলামের কাছে যে নালিশ করতাম যে স্যার কি হচ্ছে, তখন অনেক আলোচনা, মানে যেহেতু তখন কোনো কাজ নাই, আন্দোলন করছি, করছে, তখন এইসব জিনিসগুলো অনেক কিছু ভাবাচ্ছে। তখন থেকেই হয়তো এই জিনিসটা যে কার জন্য করা, তখন আমরা 4th ইয়ারে, তারপরে আসলে পড়বোই না এইখানে, এরকম আর্কিটেকচার পড়বোই না, আর্কিটেকচার যদি এরকম একটা, তারপরে পড়লাম। বাট হচ্ছে যে এই ইয়েটা যে কার জন্য করা, আমাদের কি যা পড়ছি তা দিয়ে আসলে পুরোপুরি সার্ভ করতে পারছি কিনা, বা আমরা যারা পাশ করে গেছে তারা সার্ভ করতে পারছে কিনা। তো বিভিন্ন রকমের ইয়ে শুনি, মানুষ যারা পাশ করে গেছে বলছে না, এটা তো স্কোপের মধ্যে নাই। আর অনেকে বলছে যে না, এটা আর্কিটেক্টদের এটা রাস্তা না, আর্কিটেকচার মানে এইটা। সো উই স্টার্টেড টু অ্যাকচুয়ালি কোশ্চেন। আর রিয়াদ ভাই খুব সুন্দর করে যে দেখালেন যে এই দুইটা আগা খান অ্যাওয়ার্ডটা খুবই ইয়েতে সুন্দর করে, যে লুই আইকানের বিল্ডিং এবং হচ্ছে যে একটা নন আর্কিটেক্টের একটা বিল্ডিং বা বিল্ডিং প্রসেস, দুইটা আগা খান অ্যাওয়ার্ড পেল। এটাও একটা খুবই বড় ভাবনার বিষয় যে আর্কিটেকচারের অ্যাওয়ার্ড কিভাবে এটা পেলো। তো এইটা কিন্তু আমাদের ওই সময়টাতে খুবই ভাবালো যে এইটা কিভাবে আগা খান অ্যাওয়ার্ড পায়। অনেক ডিবেট হচ্ছে, অনেকে বলছে না এটা আসলে কি এরকম কি জুরিরা আসলে মানে তো এই জিনিসটা। তারপরে 5th ইয়ারে গিয়ে যেহেতু এই যে আন্দোলন করছি টিচাররা তখন চাচ্ছে যে এই ব্যাচটা বের হইতে পারলে বাঁচি। তো আমরা একটু ফ্রি ছিলাম মোটামুটি, যেদিন যাই 6 মাসে বের হোক বা 1 বছরে বের হোক, ওরা বের হোক। তো আমরা নিজেদের টাইম নিয়ে আমরা ফাইনাল প্রজেক্ট করলাম, তেমন কোনো টিচারদের গাইডেন্স লাগে না। তো হচ্ছে যে আমি করলাম শাঁখারী বাজারে কি করব কিছু জানি না, কিন্তু হচ্ছে শাঁখারী বাজারে কোনো একটা প্রবলেম আছে, এটা সবাই বলছে যে একটা প্রবলেম কনজেস্টেড, মানে কি করা যায়। তো এটাই প্রজেক্ট, শেষমেশ নাম দেওয়া হলো, যেহেতু কি করছে এটা জানি না, শাঁখারী বাজার রিথট এটা।
তো ওইখানে ওইটা করতে গিয়ে আসলে অনেকে যে পার্টিসিপেটরি প্রসেস, তখন এই যে নাবিল হামদি, তারপরে জন এফ টার্নার, তখন জন হ্যাব্রাকার, এইসব মানুষজনের সাথে তখন হাউজিং এ যেগুলো পড়েছি তখন এইগুলো সব মানে লাইভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো এবং পার্টিসিপেটরি প্রসেসে ইউরোপে যে কাজগুলো, আমাদের এখানে তো ওই লেখালেখি ছিল না, যদিও ওই সময়টাতে কিন্তু ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশে কিন্তু কাজ হয়েছে, এই যে বা পাকিস্তানে, হ্যাঁ, এই যে ওরাঙ্গি পাইলট প্রজেক্ট, তারপরে কাম্পুং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, কেআইপি, এগুলো হয়েছে, কিন্তু ওগুলো সম্পর্কে আমরা পড়ি নাই, আমরা আমরা ওরকম করে মানে জানি নাই আর্কিটেকচারে, মানে ওরকম করে যে এইগুলো অন্য। তো এইভাবে আসলে মানে এই অবস্থানে আসা মনে হয় ওই সময়টা থেকে এই প্রশ্নটা আসা, এবং হচ্ছে তারপরে এই যে শাকের বাজার ইয়ে করা, মানুষজনের সাথে কাজ করা, আমার মডেল বানিয়ে দিল শাকের বাজার মানুষরা, ড্রয়িং করলো, শেষে জুরিতে এসে জুরি ডিফেন্ড করলো শাকারি বাজারের মানুষরা এসে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে এটা যেটা আমি বইতে পড়লাম, নাবিল হামদি যেগুলো লিখছে, হ্যাঁ, যে হাউজিং উইদাউট হাউসেস, সেগুলো দেখলাম যে বাহ, এটা তো মজার। তো তারপরে আসলে অন্যান্য দেশে তখন ডক্টর ইফতেখার আহমেদ, খন্দকার ইফতেখার আহমেদ, উনিও এমআইটি থেকে পড়ে টড়ে আসলেন, উনি গ্রামে কাজ করতে, কিন্তু দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব, উনি আসলেন, আমার মনে হলো যে স্যারের সাথে মানে মানে একই ধরনের কথাবার্তা বলছে, মানে এরকম যে, তো ওনার পিছে আবার হ্যাঁ আরেকজন পেলাম, ওনার পিছে পাশ করার পরপরই ওনার সাথে ঢুকে গেলাম যে কিভাবে কাজ করি, এবং তখন আসলে যে হাতে নাতে কাজ করার ব্যাপারটা, এবং দুইজনের সাথে আমি জাস্ট পাশ করার পরে কাজ করেছি, একজন হচ্ছে যে ইফতেখার স্যার, আর একজন হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, অ্যাটেলিয়ার রবিন। হ্যাঁ, দুইজন দুই রকমের, কিন্তু একই সাথে দুইজনের থেকে আমি অনেক কিছু আসলে শিখলাম, এবং একই প্রশ্ন যে কিভাবে ইউজফুল হতো, মানে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমার এই এডুকেশনটা নিয়ে আর্কিটেকচার ডেফিনেশন কি, হয়তো রিয়াদ ভাইকে আমি মানে জিজ্ঞাসা করতে পারি যে উনি আর্কিটেকচার ডেফিনেশন যেটা বলছে আর আমি যেটা ভাবছি একই কিনা। আর্কিটেকচার বলেন আমরা অনেক সময় অনেক রকম মানে ভাবি, তো এবং আর্কিটেকচার আসলে অনেক বড় গন্ডি আসলে হইতে পারে, যে যার মতো করে লেখালেখিও আর্কিটেকচার, খালেদ আশরাফ ভাই লেখালেখি করে আর্কিটেকচার করছেন, হ্যাঁ, ফ্যান্টাস্টিক আর্কিটেক্ট। সো এই হচ্ছে যে আমার মানে শুরু বলা যায়, তারপরে বলবো যে তারপরের পার্ট ব্র্যাকেট পার্ট। হ্যাঁ, এখন নেক্সট যে জিজ্ঞেস করতে পারি যে তোমরা যে কাজ করো উইথ ক্লায়েন্টস, হ্যাঁ, what are the differences on what are the similarities in the way you approach a project? Obviously context different, হয়তো প্রোগ্রাম ডিফারেন্ট, কিংবা যেইভাবে জিনিসটা হয় সেটাও ডিফারেন্ট, প্রসেসটাও ডিফারেন্ট। তো এটা সম্বন্ধে যদি একটু বলো যে both of you, what are the differences between yourself, and I leave it to both of you to tell us what the differences and what the similarities are. আর্কিটেকচারকে যদি আমি এইভাবে দেখি যে আর্কিটেকচারের একটা সাইড হচ্ছে এর ইন্টারনাল কোহেরেন্স, অর্থাৎ একটা লাঠি আরেকটা লাঠির সাথে কিভাবে লাগবে, একটা কলাম একটা কলামের সাথে কিভাবে লাগবে, মাটির সাথে সম্পর্ক কি হবে, ছাদের সাথে বডির সম্পর্ক কি হবে, জানালা কোথায় হবে, দরজা কোথায় হবে, টু সাম এক্সটেন্ট ইট ইজ, এবং এগুলো কিভাবে বানানো হবে, কোন প্রক্রিয়ায় বানানো হবে, এটা সম্পূর্ণ একটা ইন্টারনাল ব্যাপার, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট কিছুটা। আবার যে কোনো আর্কিটেকচারের উপর একটা এক্সটার্নাল ডিমান্ড থাকে, যেটাকে আমরা কনটেক্সট বলতে পারি। সেই কনটেক্সটটা আলো বাতাস হাওয়া হতে পারে, ইকোনমিক্স হতে পারে, আশেপাশের লোক যারা বিল্ডিংটা ব্যবহার করছে না তারাও হতে পারে। সো ইন্টারনালি করার বিষয়টার মধ্যে কিছু তফাৎ আছে, আর এক্সটার্নালির মধ্যে। ইন্টারনালির মধ্যে তফাৎ হচ্ছে যে যেমন আমি একবার একটা প্রজেক্ট করেছিলাম কিছুদিন আগে মাস্টার্সের সময়, সেটা একটা কাজ ছিল বস্তিতে কিভাবে ডেভেলপ বেটার করা যায় কিনা। তো আমরা একটা বস্তিতে যেতাম, দেখতাম, কোনোভাবেই আমার মনে হচ্ছিল না যে আই ক্যান ডু ইট বেটার দেন দোজ হু আর দেয়ার, বিকজ দে আর সো দে ক্যান ইউজ এনিথিং, almost anything to make a house. I cannot. So at the end we decided to put few infrastructures in brick
after certain distance, so that in the event of fire, they will isolate the bosti into something. And we designed a drain, which will be flushed sometimes after a few hours, every few hours, and then all the things from toilet will go away or something like that. So it's almost, we started to do building architecture of shanties, but we end up making two sort of infrastructure who are doing a lot of other things. এটাও একটা এক ধরনের জিনিস আমি খেয়াল করলাম, it is a different approach totally to architecture, and I was thinking that do I enjoy it, doing it? I love these ideas, but maybe I'm too interested in architecture's own complexity. Maybe it is why I'm not going back to why I'm saying when we work here, the social part of it is different, because in most of the cases we are dealing with standard processes that for building, but when we enter we see a lot of problems. So as an architect, I'm trained to cricket খেলা, আমি গতদিন আপনাদের সাথে আলাপ করছিলাম যে ক্রিকেট খেলা একটা কথা আছে যে don't look at the bowler but look at the ball, because if you look at the bowler you will try to interpret some other things. So arekta basketball খেলা একটা কথা আছে don't look at your opponent's eyes, look at its torso, so that he cannot dodge you with the torso. So architectural problemটাকে যদি আমি ওইভাবে দেখি যে what is architectural problem, then an architect is supposed to decipher it and make it into components and try to solve it and bring it together. That is the core idea for every architecture, whether it is rural or urban, or if it is in the moon or whatever. But due to the inertia of practice, we tend to develop strength in certain areas and not in other areas. এটার সাথে আমি বলবো যে এটা interest, passion, empathy, এগুলো খুব important. আরেকটা হচ্ছে যে I must feel comfortable in working in that area, whatever the problem I'm dealing with. I must know the problem area. It's just for fun. এটা গেলে বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না. You have to really anchor করতে হবে ওই প্রবলেমটার মধ্যে, and then you deliver. So, and we also must have a sustainable model that it cannot be a hobby. If it's a hobby, it's not going to sustain. It cannot work. আরেকটা হচ্ছে যে I cannot deny my time or my place where I'm working and when I'm working. So what was the reality in 80s or 70s in Bangladesh? ওয়ারেস স্যারের কাছে আমরা শুনেছি যে কাজ নাই, মাদার ইসলামের মতো লোকের কাছে কাজ নাই, অথচ এখন লোকে যে কোনো সিম্পল কাজের জন্য আর্কিটেক্টকে ডাকে। আমাদেরকেও শুনতে হচ্ছে যে ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানায়, তো ওইখান থেকে আমরা কাজ করার সময় শুনছি খুব দ্রুত স্পেশালি থ্রু আউট 90s এই পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, যে পিপল স্টার্টেড হ্যাভিং a lot of faith on architects because they are working, they are earning their position. We had to earn it, and we had to almost snatch it from other allied forces and make a stable ground. এখন ইকোনমির সাথে এটা চেঞ্জ হয়েছে। তো situation is same. Everybody has a problem, and you have to read the problem, you have to open it, and if needed analyze it and come back. But social componenটের ক্ষেত্রে আমি মনে করি দুইটার অ্যাপ্রোচ ডিফারেন্ট। এখানে অ্যাডভোকেসি বা কমিউনিটি পার্টিসিপেশন এগুলার পজিশন কম করতে হয়, অলমোস্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসিং ম্যানুয়াল দাঁড় করানো যায়। তবে এখানে কনস্ট্যান্ট থ্রেট হচ্ছে যে আপনাকে আমি কি দেশে এটাকে প্র্যাকটিসটাকে রাখতে পারবো, কারণ ইফ উই ল্যাগ বিহাইন্ড সুন আমাদেরকে বিদেশি আর্কিটেক্ট আমাদের জায়গায় চলে আসবে। এটা অনেক দেশে হয়েছে, যে দেশের উইকনেস কমিউনিটি আর্কিটেকচারকে ওইভাবে প্র্যাকটিস করতে পারবে না, অচিরেই আশেপাশের দেশের উন্নত দেশগুলো সেখানে এসে সেই প্র্যাকটিসটা নিয়ে নিবে বা করা শুরু করবে। সেটা ভালো না খারাপ, আমার মনে হয় না করতে পারাই ভালো, বিকজ আমাদের এত সংখ্যক আর্কিটেক্ট আছে এবং আমরা আমাদের দেশের কাজ করতে পারি। অনেক ক্ষেত্রে বিদেশের খুব ভালো না, আমাদের চেয়ে তো নিম্নমানের
ফার্ম বা প্র্যাকটিস গুলো ওই কাজগুলো নিবে জাস্ট বিকজ তারা বিদেশি। তো সেই ক্ষেত্রে লোকেদের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ কাজ করতে হয়। Am I on the track or I don't know what am I talking? Riyad, I just want to ask you, মানে তোমার কাজ করার পিছনে কোনো SOP আছে, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যেটাকে বলে? You have a standard operating procedure as such? It is the standard operating procedure for all the architecture practices, but for our side, we have to have good relationship with client. If we do not have, we cannot. If the client do not have enough trust and enough faith on us, we cannot work. We have seen over the years that it does not work because it's an engagement of many years. A building takes around 4 years on an average. Your relationship with the client. So if you cannot develop a relationship, I think it's almost impossible to work because you cannot, at the end, you cannot deliver what you want to deliver. So this relationship extends beyond the financial stuff and all that and the program. It's a one-to-one relationship sometimes, right? If the client is also going to sell it, maybe another difficulty is mostly while you're working in a community, you know who are going to be user. So there is the owner, user, and between owner, user, and also the business person. So somebody is making it, somebody is selling it to someone, and someone else is using it. So that also sometimes we can have 3 part in an urban context, which is very difficult because you have to look after all 3 of them. Some of them are not your direct client. You are not talking with them. But in case of communities, you have a advantage of directly talking or relating to the people who are going to use it. So here, your education must be strong enough to tell you that even those are not present, the users or the owner, you have to take care of from their side. I mean, you have to be protecting their interests as well. So that is something you have to keep in mind all the time. Recently, Stephen Hall mentioned a term for architecture. He said it is getting very, very difficult over years to practice because most of the architecture in bigger cities are becoming rent collecting machines. It's like not even the machine for living. We always, some of us may always try to vilify Corbusier for that, but now it is even worse. They are often machine for rent collection. So you have to be careful about the end users. Okay. এখন Kobir, if you tell us a bit about who are your clients, how do they come about, how the clients originate, or how they come to your attention, or how you come to their attention, and what is the mode of modus operandi or the SOP that you deal with? I know that COVID does not have a standard mode of operation, but it varies from client to client. Interestingly, COVID, if you mix Bangla and English, it'd be good because I have a friend from Buenos Aires, Argentina, watching. Okay. Yes, I think you also asked about what's the difference, maybe, and later on I'll go to the how is there any standard practice, maybe I can share a few slides also. Yeah, if you share a few slides, that would be interesting. So I think the difference is not in the end product of what Riyad Bhai is saying and what we are doing. It's not the end product might be same. Maybe a high-rise building, maybe a housing for low-income people or high-income people or anyone. But actually, the approaching the project, the process of designing or the starting, how you start the project, there I think the fundamental difference. How you are starting the project. So here, আমি নিজেকে আসলে কমিউনিটি আর্কিটেক্ট হিসাবে আসলে এখন পরিচয় দেই। ইজ ভেরি এটা ইজিয়ার, কারণ হচ্ছে যে আর্কিটেক্ট বললে এই অনেক সময় যে কি করছো, যেটা আর্কিটেকচার হচ্ছে কি হচ্ছে না এই ডিবেটের মধ্যে নাই। আর যারা কমিউনিটি আর্কিটেকচার না পড়লেও তারা আসলে কমিউনিটি আর্কিটেক্ট নিজেদেরকে, যেহেতু এই টার্মটা নিজেরাই আমরা কিছু ক্রেজি মানুষরা অনেকদিন ধরে ব্যবহার করছে কমিউনিটি আর্কিটেক্ট। এই কমিউনিটি মানে হচ্ছে যে কোনো ধরনের কমিউনিটি, লো হাই, এবং নট অনলি হিউম্যান কমিউনিটি বাট অলসো
non-human communities, like plant communities or other communities. So I actually, as I also studied landscape architecture, I work with both communities. In both communities, I prefer to work with the disadvantaged human community and disadvantaged like weeds and those plants, those are not nurtured or taken for design landscape. গোলাপ না, আমি হয়তো ঘেটু ফুল নিয়ে কাজ করতে পছন্দ করি, কৃষ্ণচূড়ার থেকে হয়তো আমি হিজল নিয়ে কাজ করতে হয়তো পছন্দ, যেগুলি হচ্ছে যে আমাদের। তো এইরকম আমি দু একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে। এটা সাতক্ষীরা হচ্ছে যে আফটার আইলা এরকম একটা প্রজেক্টের জন্য ব্র্যাক ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের থেকে এই কাজগুলো করা, এবং টিমটা দেখেন কত বড়, সবাই মিলে আমরা এটাতে অ্যাপ্রোচটা কি, উই গো দেয়ার ফার্স্ট, দেন হচ্ছে যে উই সিট উইথ দেম এন্ড উই লিসেন, উই মেক আওয়ারসেলফ প্রেজেন্ট দেয়ার, দেন উই লিসেন, বিকজ তারা জানে যে হচ্ছে যে একজন আর্কিটেক্ট আসছে বা একজন হয়তো আর্কিটেক্ট জানে একজন ইঞ্জিনিয়ার আসছে, তারপরে সে বলতে থাকে, তারপরে হচ্ছে যে আফটার লিসেনিং মেবি হচ্ছে যে আমরা তাদেরকে বলি যে আচ্ছা আপনারা কতটুকু সলভ করতে পারেন আপনাদের সমস্যা, তো এইটা ইয়ে করে তারপর আমরা বলছি যে আপনি এই নিজেদের বাড়িঘর কেমন চান, বানায় ফেলতে পারবেন। আমি প্রথম এটা 2009-এ মনে হয় এগুলো করবে না, মডেল বানাইতে, কারণ ওনারা যেটা ড্রয়িং করে আমরা বুঝি না, আমি ড্রয়িং করে ওরা বুঝে না, তো ওনারা মডেল বানাই ফেলে 1 মাস পরে ফোন করে যে মডেল বানানো হয়ে গেছে, যে দেখি যে অবস্থা, তো সবাই দোতলা বাড়ি বানালো। তো আমরা কিছু without exception দোতলা বাড়ি বানানো, made two-story house because of the strong surges in the cyclone problem. So এই অনেক কিছু পাওয়া গেল, পুরো হোমস্টেটা সম্পর্কে ধারণা পাওয়া গেল, সব গল্প কেন এরকম চাই, এক একজন এক রকম চাই। তো দেখেন কত ইনফরমেশন, ডিজাইন প্রোগ্রামটা কিভাবে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে যে তাহলে কি তারা বলে যে ওই মানুষগুলা কিভাবে বাড়ি বানায় ফেলবে, ওদের যার ইচ্ছা মতো তাই সে বাড়ি বানায় ফেলবে আর আর্কিটেক্ট মেনে নিবে না, আমাদের জ্ঞানের আদান প্রদান হইতে হবে। তো হচ্ছে যারা যারা এই যে ওখানকার কমিউনিটি যারা এরকম মিস্ত্রি টিস্ত্রি সবাইকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়ে আসলাম, 15 জনকে আমরা নিয়ে আসলাম, 4 দিন আমরা হচ্ছে যে একদম ওয়ার্কশপ, যে কি, এবং এখানে থাকলে ইঞ্জিনিয়ার, বিভিন্ন মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সব ইঞ্জিনিয়াররা মিলে এখানে সব আমরা কাজ করলাম, অনেক জ্ঞানের আদান প্রদান হলো, 2-3 রকমের মডেল তৈরি হলো। তারপরে আবার আমরা সাইটে গেলাম, সাইটে গিয়ে দেখলাম যে এটা আবার হচ্ছে না, কিন্তু হচ্ছে জ্ঞানটা তো চলে গেল, আস্থা তৈরি হয়ে গেল। দেখেন এইভাবে তারপরে যদি আমরা আঁকাকির থেকে খুব সহজে, এটা 1 ঘন্টার মডেল, 1 ঘন্টার মধ্যে এই নিচ থেকে কাদা নিয়ে কিছু স্টাইরোফোম দিয়ে এইগুলি মডেল বানানো। সো দ্যাটস, আমি যেটা দেখছি ওই যে একটা খেলা আছে না, যে আমি যেটা দেখি তুমি সেটা দেখো, যে একটা খেলা আছে না, ওই রকম, যে আসলে মনে করছে আমি আর্কিটেকচার বলছি, ও আর্কিটেকচার বলছে, আসলে দুইজন কিন্তু ভিন্ন ভিন্ন ডেফিনেশন বলছে। তো এই দুইজন যাতে একই জিনিস দেখতে পায় তার জন্য যে টুল গুলা ইউজ করতে হবে সেইটা খুব ইম্পর্টেন্ট। তো ম্যাপিং, মডেল মেকিং, ড্রয়িং, অল দিস থিংস উই ইউজ। এইটা হচ্ছে যেটা সবাই করতে পারে। তারপরে সবাই মিলে বানাই ফেলা, আসেন বানাই, বানাই টেস্ট করি। একটা যদি বানাই ফেলতে পারে, ইট ইজ ভেরি সিম্পল, কিন্তু এর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক ভেরি টেকনিক্যাল ইস্যু। ব্রিজ বানানোর টেকনোলজি এখানে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে স্যালাইন ওয়াটার, অনেক কিছু। এখানে স্ট্রাকচারাল ডিজাইনার ছিলেন জামিলুল চৌধুরী স্যার। সো মানে এখানে একদম ওইরকম কাজই এসে, কিন্তু ওটা বুঝিয়ে দেওয়া হচ্ছে ওনাদের। তারপরে ওনারা দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে বাকি 50টা ওনারা করে ফেললেন। আমরা শুধু ঘুরে বেড়ালাম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমাকে বেতন টেতন দিল, ঘুরে টুরে বেড়ায় মজা করে কাজ করে চলে আসলাম। আমার স্টুডেন্টরাও ওখানে গেল, কাজ টাজ করলো। একটা জিনিস কবির আমি একটু ইন্টারেস্ট করি, এটা কিন্তু মনে আছে তোমার, আমরা উই ওয়েন্ট টু আ ওয়ার্কশপ, একটা ইউএনটিপির ওয়ার্কশপে, যেখানে বলা হলো যে অনেক বড় সাইক্লোন শেল্টার না বানিয়ে ছোট ছোট বানানো যায়। যে আমিন ভাই ইউএনডিপি, হি পিকড আপ দ্য আইডিয়া, হি লঞ্চ দ্য প্রজেক্ট, এবং তারপরে তো মনে আছে বাবর কবির। এবং আমরা ওই একটা সাইক্লোন শেল্টারে যে টাকা খরচ হয় সেটা দিয়ে আমরা এন্টার ভিলেজ তৈরি করলাম, এবং একটা সাইক্লোন স্কুলও আমরা স্কুল তৈরি করে ফেললাম। 43 হাউসেস এন্ড 1 স্কুল কাম সাইক্লোন শেল্টার। মানে অ্যাপ্রোপ্রিয়েট, মানে যে এটা we built 43 houses
হ্যাঁ হ্যাঁ and one school for the cost Yes. of one cyclone shelter. হ্যাঁ হ্যাঁ, তো কস্ট কমে গেল, কারণ হচ্ছে যে এই যে সব কিন্তু মানে ওনারা বেশিরভাগ কিছু আসলে দিল, তো এইভাবে ম্যানেজ হয়ে গেল। এটা যদি অন্যভাবে করা হতো তাহলে এটা হতো না। এবং দেখেন ডিজাইনটা কিভাবে আসলো, ডিজাইন তো ওনারা করলেন, তারপরে হচ্ছে যে আঁকা হয় না তা না, এই যে আঁকলাম আমি, আঁকার পর ওনারা বললেন যে এইভাবে এইভাবে, যেহেতু ডিজাইনের সব আইডিয়াজ ওনার থেকে আসলো, তারপরে হচ্ছে যে ওনারা বললেন যে আমরা তো এইভাবে এক্সটেন্ড করবো, কারণ ওইখানকার বাড়ি ঘরগুলো এরকমই। তো ওনারা যেটা 2009-এ আঁকা এটা, এবং 2014-15-এ এই বাড়ি এরকম, সব বাড়িগুলো এরকম হয়ে গেল। তো যেটা ওনারা প্রেডিক্ট করছিল সেটাই আসলে, এবং এখন দূর থেকে আসলে বাড়িগুলো দেখাই যায়। তো সিমিলার প্রসেসে আমরা যখন এই 2010-এ হেইতিতে আর্থকোয়েক হলো, একই ধরনের অন্য কনটেক্সট, ভাষা জানি না, কিছু জানি না, এই যে ভাষা জানি না বলে সব ম্যাটেরিয়াল এগুলো সব আমি লিখছি ওদের ভাষায়, এবং লিখে টিখে তারপরে আমি এবং একটা দুইটা বাড়ি বানিয়ে হচ্ছে যে ওদের সাথে বোঝার চেষ্টা করছি। কয়েকটা ভাষা জানতাম ওইভাবে, যেমন এই যে আমরা খুব হাসাহাসি করতাম, বুয়েট মানে হচ্ছে হুইল ব্যারো, আমি হচ্ছে হুইল ব্যারোতে পড়ছি, বুয়েটে পড়ছি। এনিওয়ে মানে খুব মজার ইয়ে করে ওখানে কাজ হলো। নাও কাম টু ইন্টারেস্টিং কথাটা I might mention here, হেইতি আর্থকুয়েক হওয়ার পরে স্যার ফজলে হাসান আবেদ called me up and said we need to do something in Haiti, তোমার লোক তো আছে নাকি কাজ করার জন্য? তখন আমি ভাবলাম কোভিড তো was ready, তো কোভিড চলে গেল Haiti, and that's how we worked there. আসলে এইটাই যে আর্কিটেকচারের আমাদের যে আসলে ট্রেনিংটা দিয়েছে, যেটা স্যারও সবসময় বলেন যে প্রবলেম সলভিং, এনি প্রবলেম। এখন আমরা অন্যান্য আরো অনেক প্রবলেম সলভ করছি, ইটস নট যে একদম বাড়ি বিল্ডিং এর প্রবলেম সলভ করতে হবে। বিল্ডিং এর প্রবলেম যেটা ওই যে হাউজিং উইদাউট হাউসেস এর যে ইয়েটা, সবসময় আমরা এটা যে একটা হাউজিং বা একটা বিল্ডিং বা আর্কিটেকচার না করেও আর্কিটেকচার করা যায়। হ্যাঁ, হাউজিং মানে হাউস ডিজাইন না করেও আসলে শেষমেশ আসলে হাউজিং করা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে যে খুবই, যেখানে হচ্ছে যে গ্রামীণ ব্যাংক হাউজিং বুঝাটা, মানে সংসদ ভবন অ্যাপ্রিসিয়েট করাটা অত কঠিন না, বা অন্যান্য যে আর্কিটেকচার গুলো অ্যাওয়ার্ড হয়েছে খুব কঠিন না, কিন্তু গ্রামীণ ব্যাংক হাউজিং অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের অনেক কিছু আনলার্ন করতে হয় এবং ডিফারেন্টলি রিলার্ন করতে হয় এটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। এবং এইটা আমাদের আসলে এডুকেশনের মধ্যে যদি না আসে এই জিনিসটা, এইটা আসলে খুবই ডিফিকাল্ট। এইটা সবসময় এরকম, এবং এই জিনিসগুলো আসলে এরকম না যে এই স্কিল গুলা, অনেক সময় মনে হতে পারে যে ও স্কিল গুলা কবির করছে, এটা আসলে কবির পারবে, অন্য কেউ পারবে। দিস ইজ এ লার্নেবল স্কিল। এরকম না যে এটা হচ্ছে যে মানে ইয়ে থেকে পায়, কবির গ্রামে জন্মেছে বলে কবির পারে, অন্য কেউ পারে না। There are so many people now in Bangladesh, they are doing it. আমি একটু অল্প সময় আসি, বা আরো অন্যান্য দেশে তো আছে। তো এই যে এখন তো ঝিনাইদহে থাকি, আমি সোহাইলি দুজনে মিলেই ঝিনাইদহে থাকি, কাজ করি, বাগান করি, এই আমাদের বাড়ি তৈরি করছি গ্রামে, অফিস, আর কাজ করছি, যেটা এই যে একই প্রসেসে, কিন্তু ওই প্রজেক্টটা ছিল ফান্ডেড প্রজেক্ট। কেউ ইউএনডিপি, ব্র্যাক টাকা দিচ্ছিল দরিদ্র মানুষের জন্য। আর এখন আমরা কাজ করছি আরেকটা ডিফিকাল্ট সিচুয়েশনে, যে আরেকটা চ্যালেঞ্জিং, যে টাকা পয়সা সব যার বাড়ি সে করবে। সো রিয়েল ক্লায়েন্ট, মানে আমার কোনো ইয়ে নাই, সে যেটা চাইবে, সে যেটা তার সাথে নেগোশিয়েট, যেভাবে হচ্ছে যে আমরা নর্মালি কাজ করি, ক্লায়েন্ট পয়সা দিচ্ছে, আর্কিটেক্ট কাজ করছে, ওনার টাকা দিয়ে ওনার বাড়ি হবে, উনি সঞ্চয় করে টাকা পয়সা, এবং ওনার তো উনি এই যে একই রকম মডেল করলেন, 1 লক্ষ টাকা হচ্ছে ওনার বাজেট, 1 লক্ষ টাকা দিয়ে এরকম বাড়ি বানাইতে হবে। তো বললাম যে কেমনি করবেন এটা? উনি বললেন যে আরে এইভাবে তো করবো না, আমি তো 1-2 তলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র এতটুকু করব, আর বাকিটা ইনক্রিমেন্টালি হবে। সো মানে আস্তে আস্তে হবে, ইনক্রিমেন্টাল শব্দটা বলেন না, আস্তে আস্তে হবে। সো দেখেন, ইনক্রিমেন্টাল হাউসিং দে নো বেটার দেন আস, এরকম। তো আমরা এই যে আর্কিটেক্ট হিসাবে এরকম, তাহলে আপনি এই যে এইটুকু করতে পারেন, দোতলাটা এরকম করতে পারেন, হালকা করতে পারেন, কিভাবে আমরা লরি বেকারকে স্পিরিচুয়ালি ডাক দিলাম যে আচ্ছা ভাই, দাদু আপনি কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, কস্ট কাট করার জন্য। হ্যাঁ, আমরা শুধু লরি বেকারকেই ডাকি না, স্পেশালি আমরা লুয়াই খানকে, কর্বুজিয়ারকেও ডাকি, যাতে এটাকে অনেক সুন্দর আলো বাতাস দিয়ে সুন্দর একটা বাড়ি হয়। হ্যাঁ, সবার থেকেই ভালো জিনিস সবার থেকেই নেওয়া যায়। তো এটা তারপরে এটা করে নিয়ে তারপরে বাড়ি ঘর হয়ে গেল। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের বাড়ি হলো এখানে।
7 বাড়ি হয়েছে, 47টা বাড়ি ডিফারেন্ট, কারণ হচ্ছে এক একজন তো আলাদা ক্লায়েন্ট এই যে বাড়িটা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের রিওয়ার্ড। আমরা অনেকদিন ধরে আমাদেরকে বলছিল যে তোমরা আসলে কি করো এইটা, আমরা বলি যে আমরা তো ভালো, আমরা তো করিনি, ওরা করছে। ওরা আবার বলে যে আমরা করছি। তো তাহলে কি, তো ওনাদের কি এটা একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, ওই যে বার্জার অ্যাওয়ার্ড। তো ওনারা যখন এটা দেখতে দেখতে গেলেন বা ইয়ে করলেন, বা অন্যান্যরা গিয়ে জিজ্ঞাসা করলো যে এই যে তো এই বাড়িগুলো কে বানাইছে, এই যে যারা নিচে বসে আছে যে দরিদ্র মহিলা, ওনারা বলছে আমরা বানাইছি। কে টাকা পয়সা দিচ্ছে? আমাদের টাকা। এই যে ইট টিট কিনছে, স্ট্রাকচারাল ডিজাইন বলে যে হ্যাঁ বুদ্ধি দিচ্ছে, আমরা বানাই ফেলছি। বলছে যে আর্কিটেক্টরা যে এখানে যে কবি সুহাইলি, যে পোকা পোকা প্ল্যাটফর্ম কমিউনিটি অ্যাকশন এন্ড আর্কিটেকচার, এদের মানুষজন যাওয়া আসা করে, ব্র্যাকের স্টুডেন্টরা যাওয়া আসা করে, ওরা কি করছে? বলে যে ওরা আমাদেরকে সাহস দিছে, সাহস দিছে যাতে আমরা নিজেদেরটা নিজেরা বানাই ফেলতে পারি। তো অ্যাকচুয়ালি এই শব্দটা আসলে আমরা খুঁজছিলাম, যে সাহস দেওয়া। এই সিম্পল বাড়িটা আসলে সাহস দিলেই আসলে আসলে হয়ে যায়, এবং পাশে থাকলে। কারণ এত 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 বাড়ি আমরা করতে পারবো না। 95% মানুষ হচ্ছে যে যারা নিজের বাড়ি করছে, নিজের বাড়ি ঘর করছে, কমিউনিটি ডিজাইন করছে, নেবারহুড ডিজাইন করছে, শহর ডিজাইন করছে। সো তো এই যখন ওনারা কমিউনিটি ডিজাইন করলো, তখন আমরা বললাম যে যে তখনই আমরা ইয়েকে বললাম যে শহরের মানুষকে, মেয়র, ডিসি, এরা দরিদ্র মানুষ, লেখাপড়া ঠিক মতো জানেন না, তারা কমিউনিটি ডিজাইন করতেছে, আর আমরা যারা এই মানুষ, আমরা শহর কেন ডিজাইন করতে পারবো না? যদি লাগে আমরা প্ল্যানারদেরকে ডাক দিব, কিন্তু আগে তো স্টার্ট করতে হবে নিজেরা। তারপরে সব হ্যাঁ তাই তো। তারপরে সব গ্রুপ একসাথে হলো, বিভিন্ন গ্রুপ, এই সাইক্লিস্ট গ্রুপ, এই এনভায়রনমেন্ট গ্রুপ, অমুক গ্রুপ তমুক, 20টা গ্রুপ একসাথে হলো। এডুকেশন গ্রুপ, এল্ডারলি গ্রুপ, হ্যাঁ, ওয়াকিং গ্রুপ, মানে এনভায়রনমেন্ট গ্রুপ, বিভিন্ন একসাথে হয়ে ডিজাইন করা শুরু করলো। এবং আমরা বাইরে থেকেও হচ্ছে যে আমাদের বন্ধু কমিউনিটি আর্কিটেক্টস নেটওয়ার্ক থেকে আমরা ডাক দিলাম বন্ধুদেরকে, মানে অন্যান্যরা আসলে একটু তখন নিজেদের সাহস বাড়ে। আমরা এই যে শহর প্ল্যান করা শুরু করলাম। তাহলে কি এই প্ল্যানটা কিন্তু সবার হলো, সবার ড্রিমের মধ্যে এই প্ল্যানটা চলে আসলো শহরের মানুষের। এবং এই যে একসাথে এই যে প্রেজেন্ট করছে, ওরা দেখছে, এখানে স্ট্রিট ভেন্ডাররা সবাই মিলে করলো। এবং মজার ব্যাপার হচ্ছে, এবং এখানে একটা জিনিস স্যারও এটা কথা বলে যে এটা প্রেজেন্ট থাকতে হবে। যদি আর্কিটেক্ট বা যদি সেই জায়গায় প্রেজেন্ট না থাকে, তাহলে এই কাজগুলো হবে না। দূর থেকে আমি ঝিনাইদহে বসে ঢাকার কাজটা করতে পারবো না। করতে পারবো যদি ঢাকায় আমার যদি এরকম ভাবে একবার কাজ করি, তারপরে আমার ওখানে যদি একটা রিলেশনশিপ তৈরি হয়, ট্রাস্ট বিল্ড হয়, দেন আমি দূর থেকে কাজ করি। এখন আমরা কোভিড এর সময় যেরকম করে কাজ করছি, সারা বাংলাদেশে আমরা কাজ করছি টেলিফোনের মধ্যে দিয়ে, ইমো, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলি ব্যবহার করে কাজ করছি। সো প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে মনে করি আমরা বিদেশে বসে এখানে সব আমরা সব বলে দিব, অনেক অনেক জ্ঞান দিব, এই জ্ঞানে কোনো আসলে ট্রাস্ট বিল্ড হবে না, এই কোনো লাভ নাই আসলে। এখন দেখেন এই যে ডিসি সাহেব, মেয়র সাহেব, ইউএনও সাহেব আমাদের অফিসে এসে ওনারা হচ্ছেন যে এই যে আর্কিটেক্টদের ভ্যালুটা কিভাবে তৈরি হচ্ছে, কিছু করতে, রাস্তা তৈরি করতে গেলেও এখন আর্কিটেক্টকে ডাক দেয়, পরামর্শ নেয়। পয়সা না হয়তো এখনো দেয় না, পয়সা দেওয়ার মতো সময় এখনো হয়তো হয়নি, আর কিছুদিন পরে হয়তো দিবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে এই যে আর্কিটেক্ট একটা শহরে থাকলে কি চেঞ্জেস গুলো হয়, রাস্তা তৈরি করা, ওপেন স্পেসেস, এরকম করে এই যে আমাদের ডিসি সাহেব এরকম করে যা আমরা আঁকছি সেটা ওনারাই কিন্তু প্রেজেন্ট করছে অন্য মানুষকে, এই দেখেন এটা এরকম করে, এই যে নিজেরাই বানিয়ে ফেলছে। কারণ এটা ইস এ পাওয়ার, আমাদের আর্কিটেক্টদের কিন্তু অনেক পাওয়ার আছে এই যে ড্রয়িং এর মধ্যে ড্রয়িং করে। এই পাওয়ারটা যদি অন্যকে আমরা কোনোভাবে দিতে পারি, এইটাই এই যে হয়ে যাচ্ছে। কোথা থেকে টাকা পয়সা জোর করছে আই ডোন্ট নো। মেয়র এই যে এরকম প্ল্যাটফর্ম, এরকম ঘাট সব বানিয়ে ফেলছে, আমরা শুধুমাত্র একটু ড্রয়িং করে দিচ্ছি, বিশাল একটা ঘাট। এইটা এখন তো কোভিড এর সময় এরকম অবস্থা, কিন্তু অন্য সময় ওভার ইউজ, কারণ নাই তো এরকম। পুরা শহর নিয়ে চিন্তা করছে। ঢাকা শহরে এখন যারা পোকা, এই যে প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন এন্ড আর্কিটেকচার, এরকম অনেক অনেক মানুষজন আসলে কাজ করে। আমি তো একা কাজ করি না, সবাই মনে করো কবিরের দল। আসলে আমি অন্যদের সাথেই আসলে বেশি কাজ করি। আর এখন হচ্ছে যে গ্রুপটা কাজ করে, দে আর সো এনার্জেটিক, ইন্টেলিজেন্ট। আমি আসলে কোনো কাজই আসলে করতেও হয় না, আর ওই বুদ্ধিতেও পারি না, ওদের বুদ্ধি এত
তো ঢাকা শহরে ঝিনাইদহ যদি পারি তাহলে ঢাকায় কেন পারবো না? তো ঢাকা নর্থ সাউথ সব জায়গাতে দরিদ্র বসতিতে শুরু করা মানে হচ্ছে যে দরিদ্র বসতির সাথে কাজ করা না, পুরো শহর নিয়েই কাজ করা। শহর নিয়ে আমরা এখন কাজ করতে যাচ্ছি। আর একটা জিনিস, এই যে কোভিড এর সময়, এটা দিয়ে আমি শেষ করি। কোভিড এর সময় তাহলে সব তো আমরা বসে আছি, কমিউনিটিতে যেতে পারছি না, কি করব আমরা? এরকম একটা সিচুয়েশন আসবে যে যেখানে হচ্ছে যে মানুষকে হয়তো আইসোলেশনে যেতে হতে পারে, যেটা এই আজ থেকে 1.5 মাস আগে আমরা শুরু করেছি, এখন আসলে আসলে এটা খুবই রেলিভেন্ট হয়ে গেছে। স্যার বললেন যে এরকম একটা কাজ করবো কিনা, আর আমরা বললাম, হ্যাঁ করবো, আমাদের তো কোনো কাজ নাই, করব। সবাই মিলে আমরা ঝাঁপায় পড়ছি। 50-60 জনের মতো ভলেন্টিয়ার্স, দেশে বিদেশে সারা বাংলাদেশে, তারা সব আমরা হোয়াটসঅ্যাপ, এই যে ইমো, এই যে কি জানি জুম, হ্যাঁ এটার মধ্যে দিয়ে আমরা দিন রাত খাটছি। আমরা এটা করে এটা এই বইটা বের হয়ে গেছে, যেটা দেখলে যে কেউ আসলে বানিয়ে ফেলতে পারবে সারা দেশে যে কোনো জায়গাতে। এটা মানে খুব তাড়াতাড়ি এটা পাবলিশ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এটার একটা ভার্সনও, অডিও ভার্সনও তৈরি হবে, যাতে যে পড়তে পারে না সে এই জিনিসগুলা মানে দেখে এটা বানিয়ে ফেলতে পারে। তো এটা যে কমিউনিটি বলতে আমরা আসলে যে আরবান, রুরাল, লো ইনকাম, হাই ইনকাম সবকিছু আসলে যেখানে যা পাই সেটা দিই। এটা আমরা একটা ম্যাপিং করছি, ওইখানে কি আমাদের কাগজ নাই, কলম নাই, কিছু নাই, আর ওখানে পাতা দিয়ে আমরা পুরা গ্রামের ম্যাপিং করে ফেলছি ওই মানুষদের। তারপরে আমি ওইটা ছবি টবি তুলে ফেলছি। তারপরে এটা এত সাস্টেনেবল একটা ম্যাপ যে এটা হচ্ছে যে ছাগল এরপরে খেয়ে ফেলছে, আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের তো ছবি তোলা আছে। তো এইভাবে আমরা আসলে কাজ করি, আমাদের আগে থেকে অনেক কিছু থাকা লাগে না, ওই জাস্ট ইনোভেট, মানে যেখানে যাই সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট করি, ইনোভেট করি। বাট ফার্স্ট থিং ইজ হচ্ছে যে ওই যে একটা কথা, যে কোনো একটা কাজ আসলে আমরা আসলে প্রথমে কোনো দাগ দিতে পারি না, দাগ দিই না। আমার মাথায় আর্কিটেক্ট বসে আমি একটা দাগ দিলাম, দিয়ে ক্লায়েন্টের কাছে গেলাম, এটা না। ক্লায়েন্ট আগে দাগ দেয়, তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট আগে বুদ্ধি দেয়, তারপরে আস্তে 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 করে তারপরে হচ্ছে যে এটা ইয়ে হয়। এটা হাই ইনকাম মানে যে কোনো মানে ক্লায়েন্টের ক্ষেত্রেই হয়তো আমি একই কাজ করব। এইটুকু শেয়ার করা ছিল। এই প্রসঙ্গে আমি যেটা এখন যেটা কবির যেটা বললো, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট, রিয়াদকে প্রশ্ন হলো যে ইভেন্চুয়ালি কবিরেরও একটা প্রোডাক্ট হয়, তুমি যেটা ডিজাইন করো সেটা একটা প্রোডাক্ট হয়। তোমার প্রসেসটা সম্বন্ধে যদি একটু বলো, যে হাউ ডু ইউ ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট, or how do you bring in social issues into your design in the city? আমি মনে করি আর্কিটেক্টকে রিড করতে, he must be able to read the problem. Now whether he will ask what its user or its stakeholder or observe, or whether he will ask and write, or whether he will ask them to draw, it's up to him. In any case, every case it's different. For example, if I want to design a urban housing project, or let's say a residential building project, I almost don't know who's the user. So then it's a different case. But we are now designing a community center which somebody has donated. It's outskirts of Dhaka. We don't know exactly, he doesn't even know what to do. So he said, I want to help the people of the area. So it's the same process. We went there, we asked previously that you invite a lot of people, players, different age group people, and what do you think? So then we started taking notes, and we eventually come up with a program that has weird combination of things, like rooms for where you can have coaching classes for after school. They don't have, they have teachers, but they cannot use it. So this is weird. They need space for watching cricket game. Now I don't think that there is a tendency of over evaluating the process of knowing it, because I think it was always there. What I think, when Mazharul Islam was designing, or when maybe Corbusier was designing for our country, wasn't he trying to read this country and its people? When Bob Bui designed Titumir Hall, what was in front of it? He had Ahsanullah Hall next to him. He must have asked people, how do you want, how, he must thought about a lot, how should they live, and he came up with Titumir Hall. So it is not exactly the data, it is how an architect translates that data into a physical object. Well,
people will talk in terms of I need more batas, amar gorom lage. Then you have to translate it to an architectural solution. And that is one strength that every architect should have, no matter how complex is the project. So I think it is built in the architectural training, and different architects have different ways of trying to know it. So sometimes I have experience of people trying to be very selfish when asking for, or people not trying to see the whole picture. Let me share one example. I was designing a hospital, and then we were interviewing doctors of different groups, like emergency section. And the guy who came, the emergency guy, he wanted to have like the 1/4 of the hospital, because he said that's how a good emergency unit should run. And then everybody wants, so if you add them together, it will be like 3 times the size of the hospital. Now, because the emergency guy is not aware of the oxygen supply system, and oxygen supply system is not aware of the restaurant you need to put there, or for that matter, the places for the staff who are 4+ employees or something. So as an architect, you have to play the father's role and try to figure out at the end what you will do and how much is possible, because there is always a restriction of how big is the project, how much money you have, how long time you will spend in it. So this is why architecture, our education is so diversified. We read about a lot. We try to understand people all the time. A person with bad observation will not, some subjects may not need a very observant person. But I'm always fascinated by the writers. They're one person, but they can live into so many characters, into so many characters. They can go into so many characters and write so many characters, because how can he turn into a child? How can he turn into a woman? How can he turn into an old man, a rich man, a poor man, and then interpret everyone's way of looking at life? So as an architect, I think we should be able to understand as much as possible. If we need to ask them. If we need to talk to them, whatever, I don't know. But technique should not be the same in every case. For example, if I want to design an airport, how much participation? There are certain parts, I can tell you, there are certain parts where participation will not, reading or maybe looking into already established system and interpreting into local system will help me. So participatory system, participation is one way of gathering data, or one way of looking at, filling up the blind spot, because whenever as a person you want to look at it, you will have blind spot, because your point is one, from one viewpoint you're looking at it. As an architect, you must be able to put yourself into other positions also. Even then that you will miss some, and then you will have to bring in people, not only users, you also have to bring in other experts also. And then you have to have a 360-degree view of the problem. Then you can actually start, because at the end, you will be, to some extent, even though they are designing. For example, if I say, let's say Baitul Rauf Masjid, it's a beautiful mosque, and I give you all the data of that mosque, like how many bricks are used, how many openings are there, it's square, what is the dimension of its areas. And if I give it to 10 architects with all data, no data, but he has not seen the building. Now there will be bad design, there will be good design, excellent design. Even it can be better than, hypothetically, it can be better than the one we have. So what makes the difference, even though we have the data? The same building which Kobi designed with the help of all those participants. Now, if I go there, my building will be different. Maybe good, maybe bad. But there is we sometimes, even if we say we are doing it, there is always, even the villagers are doing it, there is a leader among them, some who is actually, because everyone, if you allow everyone to play, there will be no symphony. You need a conductor who knows when to, because otherwise people together cannot do one thing. So in this business, architect sort of plays the conductor's role, and he sort of understands, he's like a 6-blade knife, but he can have a sharper knife and better screwdriver, but he has to play the role. It's almost like a filmmaker or a conductor. Conductor knows almost, he can play every instrument, but he can hire someone who can play
a certain instrument even better than him. So I think the education system must prepare us to be someone like that, with a sense that we cannot have a stubborn ego and say, the problem is having stubborn ego. If you have a stubborn ego, you think by playing the role of a conductor, you may become too much of a big ego, which is not ready to get information or help from insignificant stakeholders or very small stakeholders or marginalized stakeholders. I think that is the problem in different degrees, but for every other design. ওকে, এখন যেটা the one thing I want to ask both of you জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে when you work with clients, I mean people or Riyadh with clients, you also have your share of good and, if I may say, of bad clients who you can't communicate. Do you have this situation, COVID? হ্যাঁ, এটা তো সব সময় আছে। মানে ব্যাড ক্লায়েন্টস না, মানে যার সাথে হয়তো আমার যাচ্ছে না এরকম, যে সে হয়তো তার একটা, ওই যে রিয়াদ ভাই যেটা বললেন, ইগো, হয়তো ক্লায়েন্টই একটা ইগো নিয়ে বসে আছে, তার একটা জিনিস হয়তো সে নিজেই এনে আর্কিটেক্টকে দিয়ে শুধুমাত্র করিয়ে নিতে চায়। হ্যাঁ, তো এটা সব গ্রুপের মধ্যেই আসলে হতে পারে, একদম দরিদ্র মানুষের মধ্যে হতে পারে, ধনী মানুষের মধ্যে হতে পারে। তো কারণ হচ্ছে যে আমাদের তো একটা রেসপন্সিবিলিটি, আর্কিটেক্ট হিসাবে কিছু রেসপন্সিবিলিটি কিন্তু আছে। হ্যাঁ, আমি সেজন্য ডাক্তারের সাথে তুলনা করি নিজেদেরকে, সহজ হয় ভাই এই মানে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে, এটা যে কারণ আর্কিটেক্ট তো ওরকম করে সাধারণত আর্কিটেক্টকে চিনে না, তখন বলি আমরা হচ্ছে ঘরের ডাক্তার। তো ঘরের ডাক্তার যদি হয় তাহলে হচ্ছে যে এই কিছু কিছু জিনিস কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু মানতে হবে, বাকি জিনিসগুলো আপনার নিজের দেহ আপনি নিজে ইয়ে করতে পারেন, দেহ আর এটা হচ্ছে গৃহ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনি বাকিটা করতে পারেন, কিন্তু এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে যে আমরা শিখছি, এটা ট্রেন্ড, এর বাইরে যদি যান তাহলে কিন্তু আপনার সাথে, তাহলে আমার কাছে আসার দরকার নেই। তখন ওই জায়গাগুলোতে হচ্ছে যে সমস্যাগুলো হয়। হ্যাঁ, যে সে হয়তো চাইলো যে নিয়ম একদমই মানবে না, সে চাইলো যে হচ্ছে যে একদমই আলো বাতাস ওটা চাই না, একদম আমি লাইট জ্বালায় রাখবো। হ্যাঁ, তো বা হচ্ছে সে মানে এইসব ব্যাপারগুলো যখন হয় তখন এইটা হচ্ছে যে আমরা আর্কিটেক্ট হিসাবে এটা করতে পারবো না, আপনি যদি করতে চান তাহলে নিজে করেন। তো এই সব জায়গাগুলোতে হচ্ছে যে আমরা বলি যে it's actually same in everywhere, the problem is same. রিয়াদ, তোমারও তো এরকম সিচুয়েশন ইউ ফেস যে যেখানে একটা জিনিস ক্লায়েন্ট এমন জিনিস চাচ্ছে which is not good, you understand as an architect, how do you deal with that? Over time you become a better sniffer. You can, I believe that you sniff better with whom you will eventually not be able to work. So it is, my suggestion is, if you do not have a good relationship, it is not wise to work in there, because eventually it will cause a lot of headache and you will end up with a disastrous result. So in that case, if you first, my idea is to inform him. Maybe he's doing this because he's not informed. That is a possibility. And then to convince him, and then if that works, that fine. Sometimes it works, and if it does not, then you just don't work with it. So it is as simple as that. Any example of a situation where the client agree করলো কিংবা করলো না, কিংবা how did you tackle? আমি তো সবচেয়ে আমার এক্সপেরিয়েন্সে বড় সবচেয়ে অদ্ভুত একটা এক্সাম্পল, এটা জাস্ট টু এই টাইমটা কোভিড যতক্ষণ নাই এটা এনজয় করার জন্য। আমাকে একজন ক্লায়েন্ট বলছে যে উনি কিছু অংশ ভায়োলেশন করে বেশি বিল্ডিং বানাবে। তা আমি বললাম যে না, এটা তো আপনি কেন বানাবেন, আপনার দরকার না, এটা কি বিল্ডিং ভালো হবে? তো উনি আমাকে বললো যে উনি বেশ একটা সমাজে প্রতিপত্তিশীল লোক। So he said that I don't need it. He's sure. But then why? That some of his friends who are also very big guns, উনারা এরকম করেছে। তো উনি যদি না করে, he will be sort of unsmart or easy with less power or something. He's feeling, I could not even imagine যে এইভাবে কোনো লোক চিন্তা করতে। তখন আমি ওনাকে অনেকক্ষণ বোঝালাম যে পাওয়ারের আপনি ওনাকে বলবেন যে I could do it, but আমি এটা করি না, I was following the law. And then somehow I could convince him, but sometimes also convince করতে না পারলে you have to, because আমরা চেষ্টা করি ওনার সাথে ডিসকন্টিনিউ করতে, বা আলটিমেটলি ডিসকন্টিনিউ হয়ে যায়, অনেক ডিসকন্টিনিউ হয়ে যায়।
এখন বা এখন অবশ্য একটা হয়েছে যে প্রথমেই এটা আমরা তাদের সাথে আলাপ করি যে এরকম করলে আমরা কিন্তু আর আপনাদেরকে সাপোর্ট করতে পারবো না। তবে আমি যখন 111 হলো বাংলাদেশে যে মিলিটারি রুলস আসলো, আমি দেখলাম যে বাংলাদেশের লোকরা খুব সহজেই নিয়ম মানতে শুরু করে, একটু চাপ দিলেই নিয়ম মানতে শুরু করে। তো আমার সরকারের যদি কোনোই চাপ না থাকে তখন কিন্তু অনেক একটু এদিক ওদিক যায়, কিন্তু যদি চাপ সামান্য রেগুলেশনস থাকে তাহলে 98% লোক কিন্তু খুব একটা এদিক ওদিক করে না। কিন্তু ইগোর ব্যাপারটা থাকে, ইগো অনেক সময় থাকে, অনেক সময় মেলে না যে হি ইজ নট দ্য রাইট, আই এম নট দ্য রাইট আর্কিটেক্ট ফর হিম, অর হি ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ক্লায়েন্ট ফর ইট ওয়ার্কস। মনে করেন কেউ একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে হায়ার করে যে তাকে যে রক গান শুনতে চায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলবে যে এটা আমার পক্ষে সম্ভব না, অথবা আপনি রক গান শুনেন, রবীন্দ্রসঙ্গীত শুনেন। সো এটা আমার মনে হয় অনেক সময় ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট ওয়াই তারা, আমার একজন ক্লায়েন্ট মানে আমার চেনা লোক, উনি রফিক আজম ভাইকে দিয়ে বিল্ডিং ডিজাইন করেছে, তারপর সেটা উনি ভালো লাগছে, তো আমাকে বললো যে এই ব্যাপারটা। আমি বললাম যে কেন ভালো লাগছে না? বললো যে আমি রেড ব্রিক দিব না। আমি বললাম তুমি কি দেখো না যে, বা আপনি কি দেখেন না যে ওনার 100% বিল্ডিং ই রেড ব্রিকে, তো ইউ লাইক হিম, দেন ইউ আর সেইং দ্যাট ইউ ডোন্ট লাইক রেড ব্রিক। এটার কারণ কি? এই বিষয়গুলোর ব্যাপার হচ্ছে যে অন্য কোনো একটা কারণে ডিসিশনটা নেওয়া, তারপরে এটা তার দোষ, এটা ক্লায়েন্টের মিসম্যানেজমেন্ট অফ হিজ উইশেস এন্ড হিজ ডিজায়ার্স, এন্ড এগুলো অনেক সময় হতে পারে। তো এখন সেই সময় যত আগে ব্যাপারটাকে ক্লিন করে ফেলা যায়, ইট ইজ বেটার, আদারওয়াইজ এটা নেভার ওয়ার্ক। এই সিচুয়েশনে কবির একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, হি ইজ কামিং ব্যাক। এর মধ্যে একটা প্রশ্ন, Ali Ashraf Suhan, could you ask Riyad's Bhai to elaborate on threat/competition from foreign architects to Bangladesh market? Okay. বাংলাদেশ মার্কেট, আমি কয়েকটা কথা এখানে বলে রাখি। কয়েক বছর আগে, লেটস সে 20 বছর আগে, একটা বিল্ডিং তৈরি হতে যেই পরিমাণ টাকা লাগতো, 3টা পয়েন্ট, একটা বিল্ডিং এর জমির দাম যত ছিল, একটা বিল্ডিং তৈরি হতে যত টাকা লাগতো, আর এই বিল্ডিং এর বাজার মূল্য যা ছিল, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ বিল্ডিং তৈরির দামটা ছিল। তাতে আর্কিটেক্টদের কিন্তু খুব ফ্রুগালিটি প্র্যাকটিস করতে হতো, ইভেন ইন 90। এখন যদি সেই জিনিসটা করা হয়, 3টা পয়েন্ট না হয়, দ্য কস্ট অফ মেকিং দ্য বিল্ডিং, কস্ট অফ ল্যান্ড এন্ড কস্ট অফ সেলিং দ্য বিল্ডিং, এর proportion of cost of making the building is low because the land price and the sale is so high. So এখানে বিল্ডিং মেকিং এর মধ্যে এক ধরনের ল্যাভিশনেস এসে গেছে। এটা কিন্তু খুব যে ভালো তা না, তার ফলে হচ্ছে কি এক ধরনের ওভার স্পেন্ডিং এও খুব একটা ক্ষতি হচ্ছে না, বিকজ ইটস এ স্মল পার্ট অফ দি টোটাল কস্ট। তো এইভাবে, এবং বিল্ডিং এর দামও বেড়ে যাচ্ছে, এবং সাম অফ দ্য সরকার বড় বড় কাজও নিচ্ছেন। এখন একটা পয়েন্টে সাম অফ দ্য প্রজেক্টস এর কস্টিং এবং এটা কনসালটেন্সি চলে আসছে, যেটাতে আমরা আমাদের যে উন্নত দেশের কনসালটেন্টদেরকে এফোর্ড করতে পারি, বা তাদের, এবং তারাও দেখছে বিভিন্ন সময় রিসেশন হয় বা এগুলো হয়, তাতে তারা যদি একই বাস্কেটের জিনিস না রেখে বিভিন্ন জায়গায় রাখে একটা বড় অফিস, এবং পৃথিবীর টেন্ডেন্সি এখন বিল্ডিং অফিসগুলো খুব বিজনেসম্যান লাইক হয়ে যাচ্ছে, ইটস লাইক স্টুডিওর বদলে একটা পার্টে অনেক বড় বড় কর্পোরেট অফিস হচ্ছে। তারা করে কি এইসব দেশে ছোট ছোট অফিস মেনটেন করা তাদের জন্য কোনো অসুবিধা নেই। এই অবস্থায় তারা কিন্তু টেকনিক্যালি কিছু জায়গায় কিন্তু আমাদের যে স্কিল, এটা মানতে হবে, বিকজ তারা দে আর হ্যান্ডলিং বিগ প্রজেক্টস ফর লং টাইম। এই জায়গায় আমাদের জেনারেশন যদি নেক্সট স্টেপ আপ না করতে পারে তার গেমকে, তাহলে যেমন ধরা যায় অনেকদিন ধরে বিম এসে সয়লাভ হয়ে গেছে পৃথিবীর, সবাই কাজ করছে, আমরা কিন্তু এখনো কাজ করছি না। আমাদের কোনো অফিসই সেরকম ভাবে, একটা দুটো অফিস আমি জানি। এই যে রিল্যাক্সনেসটা, এটার জন্য আমাদের পে করতে হতে পারে। সো এই যে আদার সাইড অফ, এন্ড দেন অ্যালাইড কোম্পানিদের সাথে কাজ করার দক্ষতা, ওরা যেভাবে কাজ করে আন্তর্জাতিকভাবে, যেসব প্ল্যাটফর্মে কাজ করে, আমরা সেগুলোতে করি না। তো আমাদের যোগাযোগ ব্যবস্থা এগুলো, তার ফলে আমাদের কিছু স্পিডের ঘাটতি রয়েছে, আমরা ওদের স্পিডে কাজ করতে পারি না। আর আগে একটা ছিল যে, আগে পৃথিবীতে মেটেরিয়াল বা টেকনোলজির একটা লিমিটেড নাম্বার ছিল, ধরুন কয়টা মেটেরিয়ালে কাজ, একটা সীমিত নাম্বার ছিল। এখন সেটা একটা ইনর্মাস নাম্বারে বেড়ে গেছে, নানাভাবে বিল্ডিং বানানো যায়, নানা টেকনোলজিতে বিল্ডিং বানানো যায়। তো
সেইটার জ্ঞানেরও আমাদের কিছু অভাব আছে। আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমি বুঝতাম না যে কেন বিদেশি কোনো দাতা সংস্থা টাকা দিলে ওই দেশের একটা কনসালটেন্টকে ব্যবহার করে। এটা অনেকে ভাবতে পারে যে টাকা নিয়ে যাওয়ার একটা উপায়, কিন্তু আসলে আপনি ভেবে দেখেন যে অনেক দেশ আছে তাদের নিজের দেশে কাজ করার কিছু নাই, বাট তার কনসালটেন্ট সারা দুনিয়ায় কাজ করে। কারণ এবং সেই কনসালটেন্টকে ইম্পর্টেন্ট কমপ্লিকেটেড ইনাফ বড় কাজ দেওয়ার জন্য ওই দেশের দায়িত্ব কিন্তু তাকে কন্টিনিউয়াসলি স্ট্রেংথ তার বাড়ানো। তো ওই দেশগুলো করে কি নিজের দেশের কনসালটেন্ট যাতে অনেকগুলো ব্রিজ বানাতে পারে, সেই জন্য বিভিন্ন দেশে টাকা দিয়ে ওই ব্রিজগুলো এদের দেশের কনসালটেন্টকে দিয়ে বানায়। কবির, while you are here, প্রশ্ন আছে তোমার জন্য। আমি জানি না এই প্রবলেমটা হোসনে আরা লিজা স্যার, আমার প্রশ্ন হচ্ছে আর্কিটেক্টকে আমরা কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি? এটাই আসলে মানে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে আমারও বা আমার মতো আসলে অনেক মানুষের, আপনি যেটা, তো এটা প্রথম ইয়ে হচ্ছে যে 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 যেখানে আছে, যতটুকু যার ক্ষমতা আছে সে যদি তার আশেপাশে পৌঁছানোর চেষ্টা করে। আপনি যদি ঢাকা শহরে থাকেন আর আপনার আশেপাশে যদি এরকম মনে করেন যে আপনি এখানে ইউজফুল হতে পারেন, যে কোনো জায়গাতে আসলে ইউজফুল হওয়া যায়। আর অনেক সময় বলে যে তাহলে এটা করে আমি মানে সাস্টেন করবো কিভাবে। শুরুতে হয়তো আপনি অন্য কোনো কাজ করবেন, হ্যাঁ, কারণ ওটা শেখার দরকার আছে যে আপনি কোন একটা অফিসে হয়তো আর্কিটেকচার প্র্যাকটিস করবেন বা কোথাও কিছু একটা করবেন, সাথে সাথে হয়তো এই কাজটা আপনি আস্তে আস্তে করে করবেন, যাতে হচ্ছে যে আপনি এই সাহসটা অর্জন করতে পারেন। তো এইভাবে আসলে আস্তে আস্তে করে অনেকের কাছে পৌঁছানো যাবে। আজকে আপনি একজনের কাছে পৌঁছাবেন, তারপরে আরো অনেকের কাছে পৌঁছাবেন। আবার সেই মানুষটাও আমরা এই কাজটার এটা বলছিলাম যে আমরা শুধু সার্ভিসটা দিই না, এটা শুধু দেওয়া না, এমন ভাবে তাকে দেওয়া যাতে এই সার্ভিসটা হয়তো তার আর না নেওয়া লাগে, যাতে হচ্ছে সে পরবর্তীতে নিজেই এটা করতে পারে। যদি একদম এই যে খুব সিম্পল টেকনোলজি বা এইসব জিনিস হয়, খুব কমপ্লিকেটেড মানে আবার ডাক্তারের উদাহরণ, যদি একদম হার্ট সার্জারি করতে হয় তখন তো ডাক্তারের কাছে যাইতেই হবে। কিন্তু যদি সর্দি কাশি হয়, সর্দি কাশির জন্য যদি আপনি আবার ডাক্তারের কাছে যেতে থাকেন, সেই জন্য আর্কিটেক্টকে ওরকম ডাক্তারের মতো হইতে হবে যে অনেক ডাক্তার আছে না যে যায়, ডাক্তার বলে যে তুমি কি বুঝো, আমি যা বলতেছি তাই তাই তুমি কি ডাক্তার নাকি, হ্যাঁ, রোগীকে বললো, সে চুপচাপ শুনে টুনে ওষুধ করলো। তো অনেক ডাক্তার হচ্ছে সময় দেয়, সময় দিয়ে আছে এই আচ্ছা জানেন আপনার ভেতরে একটা হার্ট আছে, হার্টের অমুক জায়গায় জানেন এটা হয়েছে, এই করে করে, তার মানে কি তাকে কিন্তু এডুকেট করছে, করে না হার্ট সম্পর্কে আঁকাআঁকি করে। অনেক ডাক্তার আমি দেখেছি আঁকাআঁকি করে নিয়ে, তার মানে আমরাও কিন্তু একই জিনিস করতে পারি। সো দ্যাট হচ্ছে নেক্সট টাইম মানে ছোট্ট একটা কিছু হইলো দৌড় দিয়ে আমার কাছে না আসলো। তো এই যে ফার্স্ট এইড যেটা আছে এই মানে হেলথের জন্য, আমাদের কিন্তু এরকম ফার্স্ট এইড কিছু নাই আর্কিটেকচারের জন্য। সবকিছু কিন্তু আপনি মানুষের উপর ছেড়ে দিতে পারবেন না, কিছু কিছু জিনিস তো ছেড়ে দেওয়া যায়। সেইটুকু যদি ছেড়ে দেওয়া যায় এরকম করে, যেরকম এই যে করোনার সময় যে বই এই যে আমরা বানালাম, এটা এরকম জিনিস যদি ছেড়ে দেওয়া যায়, মানুষ কিন্তু কিছু কিছু জিনিস, মানুষের বাড়িঘর গুলো একটু মজবুত কিভাবে মজবুত করা যায়, কিভাবে সুন্দর করা যায়, আলো বাতাস আনা যায়, হ্যাঁ, ভালো থাকা, এটা কিন্তু হয়ে যাবে। তো ফার্স্ট স্টেজটা অন্তপক্ষে তৈরি করা আশেপাশে অনেক কাজ কিন্তু, এই যে আপনি বলছেন যে কিভাবে ইউজফুল হইতে পারি, জাস্ট আজকে থেকেই লেগে যান আপনার বাড়ি থেকে বাড়ির পাশে ইয়েতে, তাহলে দেখবেন যে কিভাবে ইউজফুল হতে পারে। দ্যাটস হোয়াট উই আর ডুইং। এই যে পোকার কথা বললাম, আরো অন্যান্য অনেকেই কাজ করছে, যে পাড়া ঘরমিজন নাম আলাদা আলাদা ভাবে কাজ করছে সব, তাদের হয়তো কোনো দল নাই, হ্যাঁ, কিন্তু এই যে সব কিন্তু কাজ করে যাচ্ছে। একটা ছেলে আমাদের জুনিয়র ছেলে বুয়েট থেকে পাশ করেছে, সাদ, ও রিসেন্টলি একটা সার্ভে করেছে এই কোভিড এর মধ্যে, যে প্রায় শখানেক 90 মানুষের ইয়াং আর্কিটেক্টদের মধ্যে যারা কাজ করছে, যে তারা যা করছে সেটাতে কতটা স্যাটিসফাইড। মোর দেন 95% মানুষ দে আর নট স্যাটিসফাইড হোয়াট দে আর ডুইং নাও। দিস ইজ, এবং হচ্ছে তারা কি করতে চায়, তারা হচ্ছে যে এই যে যে ধরনের কাজ তারা, এই যে আপনি যে বললেন যে ইউজফুল হতে চাই সোসাইটিতে, কিন্তু কিভাবে ইউজফুল হবে এই প্রশ্ন করা হয়েছে, তখন সে জানে না। অনেক সময় সে বলছে আমি হেডলাইন নাই, এটা করে কিভাবে বাঁচবো আমি, খাবো কি, এই জিনিসগুলো। সো এই ডিসকাশনটা যদি আসে তখন কিন্তু রাস্তা খুলে যাবে। একসময় তো ওয়ারেস স্যার যখন শুরু করেছিলেন যে ডিসকাশন, তখন কিন্তু তাদের ক্লায়েন্ট ছিল না, কিন্তু ওনারা কিন্তু আস্তে আস্তে এই দেখেন একটা বিশাল একটা ক্লায়েন্ট গ্রুপ
তৈরি করে গেছেন, ওনাদের এই কাজের জন্য কিন্তু আমরা অন্ততপক্ষে 10% মানুষের কাছ থেকে পয়সা করে নিয়ে বেঁচে আছি। তো আমাদের যদি এখন শুরু করি আমরা, তাহলে কিন্তু আরো 90% কাছে আমরা পৌঁছে যেতে পারবো, এবং এই পয়সাকড়িগুলো আসতে পারে ইফ উই নো দ্যাট ইকোনমিক্স। আমি ওই হোসনে লিজার প্রশ্নটার আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, আর কিভাবে আরো মানুষের কাছে পৌঁছতে পারি। আমার মনে হয় প্রথমে ইউ হ্যাভ টু ডিকনস্ট্রাক্ট হোয়াট ইজ ইউর নোশন অ্যাবাউট আর্কিটেক্ট। আমরা জানি বিল্ডিং বানায়, বিল্ডিং ডিজাইন করে, সুন্দর বিল্ডিং করে, এটার থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে দেখতে হবে যে ইউ হ্যাভ টু টেক এ প্রবলেম সলভিং অ্যাটিটিউড। You see the scenario as an issue that has to be resolved, not necessarily by making buildings only, but rejuvenating the entire community. এখানে আমার একটা কথা মনে পড়ছে, যে একটা চাইনিজ আর্কিটেক্ট আছে হু ইজ a professor at Tsinghua University, জিয়াডং লি। সে বলতো আর্কিটেকচারের ওর অ্যাপ্রোচ হলো অ্যাকুপাঞ্চার অ্যাপ্রোচ টু আর্ট। যখন ডাক্তার ওষুধ দেয়, তো তোমার ওই লোকাল যে প্রবলেমটা, ওই ওষুধটার জন্য ওষুধটা দেয়, এবং ওটা লোকাল প্রবলেমটা সলভ করে, একসঙ্গে আরো প্রবলেম জেনারেট। আর আকুপাঞ্চার করে কি, ইট গোজ টু দ্য রুট অফ দ্য প্রবলেম এন্ড সলভ দি, মানে পুরো বডিটাকে ওইভাবে হিল করে যাতে ওই প্রবলেমটা চলে যায়, বাকি প্রবলেমগুলো থেকে যায়। দ্যাট ইজ হোয়াট হি সেড, এন্ড আই ফাউন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং। এনিওয়ে, এখন লেটস কন্টিনিউ। আমি এখানে নেক্সট যে প্রশ্ন করছেন, which is very, আমি তো প্রশ্ন করতে পারি না? আমার সাথে দুইটা প্রশ্ন করার আছে। সেটা হচ্ছে যে এটা আমার জানার জন্য। কবির, তুমি ডাক্তারের উদাহরণটা আনলা, সেজন্য আমি বলতে চাই যে ইফ লেটস সে ইউ আর আ ডক্টর, you have studied MBBS, now you want to become an expert, so there are avenues like you can be a surgeon, you can be a gastroenterologist or something, or you can be a community medicine doctor, যেটাতে দেখা যাবে যে একটা সামান্য প্রতিষেধকমূলক অ্যাক্টিভিটি বা কিও না, মানে প্রোটেকশন করে তুমি হয়তো হাজার হাজার লোকের লাইফ সেভ করতে পারো, বাট অ্যাজ এ surgeon in your lifetime you'll probably be able to treat few thousand, so 1000 ও যেতে পারবা কিনা সন্দেহ। So how will your mind work when how it's very difficult because you have not really studied MBBS, because throughout the study you could have changed a lot, but hypothetically what will you probably be? এটা তো তার মানে হচ্ছে যে একটা আছে, তার থেকে আরেকটু বিশেষজ্ঞ হলাম, তাই তো? মনে করো এটি হতেই হবে, কারণ আজকে তো মানুষ ডাক্তারিতে তো ওখানে থেমে থাকে না, তারপরে তোমার এটা আসলে সব প্রফেশনের জন্য, কিন্তু এটা মানে আপনি এখন যেটা পড়েছেন, তারপরে আবার একটু মাস্টার্স করলেন, আর একটা ফিল্ডে পিএইচডি করলেন, আর একটা ওদের প্রফেশনটা একদমই সেগ্রিগেটেড, বিকজ ইটস লাইক, আমি বলছি এখানে এক এন্ডে আমাদের এই আজকের আলোচনার এক এন্ডে থাকতে পারে যে একজন কমিউনিটি মেডিসিন প্র্যাকটিস করে, যে অনেক ব্র্যাকেরই ভালো একটা স্কুল আছে, খুব নাম করা। অন্য এন্ডে একজন সার্জন, সে height of surgery is probably neurosurgery. On the end, nobody knows about. He's like deep inside the hospital. So, Akon, how do you see? He deals with the most complex section of the body, which is brain, and he cuts through it. It's very, very delicate, and most of the neurosurgeons দেখা যায় খুবই weird, একটু eccentric type-এর লোক হয়, মানে they concentrate because they play God every day. Whereas another person, he has to go to the society, mix with people, convince them, or go to the policy maker of the country and convince him যে টিকাটা দেওয়া উচিত, বা পানি ঠিক করা উচিত, এটা করা উচিত, বা রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করতে। So in between this, where do you see yourself? আমার তো এই দুটার কাছে আসলে কোনো, মানে যদি আমার এখন মনে হয় আমি হয়তো ওই এক্সপার্ট হয়ে গেছি, আমি হয়তো একজন নিউরোসার্জন, আমার যদি আসলে নিউরোসার্জনের ওই জায়গাটাতেই আমি যদি আসলে বিজি থাকি, আমার যদি সারাক্ষণ আমার ওইটাতেই আমি অকুপাই, দেন আই উইল ডু দ্যাট, মানে আই উইল বি স্যাটিসফাইড উইথ দ্যাট। কিন্তু আমার সামনে যদি আমি হয়তো ওই হসপিটাল থেকে বের হয়ে আসলাম, আমার সামনে একজন আসলো যে হচ্ছে যে একটা জাস্ট ফোড়া হয়েছে, সামনে আসলো, তখন আমি হয়তো তখন আমার ওই হ্যাটটা ছেড়ে আমি যে ফোড়া হলো তার ওইটাও যদি আমার জ্ঞান থাকে, তাহলে আমি ওখানেও আসলে আমি ইয়ে করবো,
ইটস নট যে আমি যে ওইটা বলে আমি এটা করব না, এরকম না। সেটা বলছি না, কিন্তু আমি বলতেছি যে when you decide to be one, you have to don't you think যে তোমার একটা তোমার নিজস্ব ইন্টারনাল একটা ইচ্ছা বা তোমার অ্যাজ এ পার্সন there is a force which will tell you যে maybe you are good for this, maybe that is not, you will be better in this, but you are already an MBBS, you can do basic medicine every day, you can do basic medicine, but আমাদের কেউ যদি জিজ্ঞেস করে, যে কোনো লোককে যদি জিজ্ঞেস করে ভাই এই বাসাটা কিনবো না এই বাসাটা কিনবো, আমরা তো সবাই দেখে ওকে বলতে পারি, কিন্তু এই সার্ভিসটাও তো আসলে মানুষ পায় না। আমার মনে হচ্ছিল যে কথা শুনতে শুনতে এই এর আগের রেসিশনের সময় বাঙালি আর্কিটেক্টই নিউ ইয়র্কেও কাজ করতো, অদ্ভুত নিজের কাজ, একটা অদ্ভুত কাজ। সে অনেক লোকের ছোট ছোট আর্কিটেকচারাল প্রবলেম থাকে, যে এইটা কিনবো না ওইটা কিনবো, এই রং করবো না ওই রং করবো, সে তার বন্ধুকে জিজ্ঞেস করে। কিন্তু এটার জন্য সে ওয়েবসাইটের মাধ্যমে অতি অল্প টাকায়, কিন্তু এটার জন্য কিন্তু কেউ সার্ভিস পেতে পারে না, কিন্তু আমাদের কোনো সার্ভিসের ডিজাইন নাই যে এই ছোট কথাটা সে কাউকে জিজ্ঞেস করবে। একটা বাড়ি কিনবে, এই বাড়িটা আসলে এত স্কোয়ার ফিট দিবে কিনা এটা জানার জন্য তার যদি কোনো বন্ধু স্থপতি থাকে করতে পারে, না হলে পারে। তো ওইটা ওয়েবের মাধ্যমে ওই ছোট ছোট সার্ভিস, যেটা আসলে শুধু একটা লোকের সাথে কথা বলার মতো, সামটাইমস আমাদের ডাক্তারের সাথে অল্প একটু কথা বলতে হয়, কোনো সার্জারি প্রয়োজন, ওইটা দ্যাট ক্যান অলসো বি এ সার্ভিস, সেটা করেছে। হ্যাঁ, এবং মেবি এটা একটা লোককে একটা বাড়ি তো পুরোটা বানিয়ে দেওয়ার দরকার নেই, অল্প কিছু জায়গায় হেল্প করলে হয়তো একটা লোক নিজে বাড়ি বানিয়ে নিতে পারে। এর অপোজিটে আরেকটা পজিশন বলি, ধরো তুমি যেই কমিউনিটিতে কাজ করতেছো, এখানে সকলেই এমন একটা পেশা বা এমন একটা পেশার সাথে জড়িত যে they have control over it, they can make their time out of it, and usually they spend a lot of time তাদের বাড়ির সাথে তাদের জীবিকা জড়িত। যেমন ধরো আগে যেই গ্রামের সুন্দর বাসাগুলো যেগুলো লেপটে হতো, ওটা যদি শহরের সবচেয়ে ধনী লোককেও দেওয়া যায়, সে মেনটেন করতে পারবে, বিকজ ওটার সাথে এভরি ডে একটা রিচুয়ালের মতো ওটার সাথে মানুষ বেড়ে ওঠে। তো শহর এমন একটা জায়গা, ইভেন তুমি হয়তো জানো যে ধীরে ধীরে পৃথিবীতে শহরের জায়গা বাড়বে, এবং আজকের যে মফস্বল সেটা হয়তো 80 সালের বা 70 সালের ঢাকার মতো, তখন সেখানেও দুজন আর্কিটেক্ট কিছু বাসা বানায়, আর এখনো মফস্বলে ওরকমই আর্কিটেক্ট হয়তো বাসা বানায় ওই সংখ্যায়। তো এই যে কমিউনিটি, সব কমিউনিটির লোক কি আসলে নিজের বাসা বানানোর জন্য সময় দিতে পারবে? মানে না, এটা পারবে না। কারণ হচ্ছে যার ধরেন যে অন্যান্য জায়গাতে বিজি, হ্যাঁ, ব্যস্ত আছে, সে হয়তো বলবে যে, কারণ সে আরেকটা ইম্পর্টেন্ট কাজে হয়তো ব্যস্ত আছে, তার হয়তো এটা, হ্যাঁ, তার হয়তো এটা সময় নাই, সে তখন হয়তো রিলাই করবে অন্যান্যদের উপর। কিন্তু তারপরও আমি এটা এক্সাম্পল দিই, কারণ এই জিনিসগুলো তো আমরা, এই চ্যালেঞ্জেস গুলা আমাদের কাছে আস্তে আস্তে করে আসছে, আর আস্তে আস্তে করে আমরা করছি। আমরা রিসেন্টলি একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত ঢাকাতে, এটা হচ্ছে, এবং মাল্টি স্টোরি একটা বিল্ডিং, 60 জন হচ্ছে যে এখানে থাকবে, 60-65 জনের ওনার। তাদের সাথে আমরা এটা হচ্ছে সুবাস্তু ডেভেলপার্স, ওনারা এটা তো একই প্রসেস, ঝিনাইদহ যে প্রসেস, এই প্রসেসে আমরা কিন্তু এদের ওনারটা আমরা জানি কারা কারা থাকবে, এটা আমরা জানি, কারণ তারা সবাই মিলে সেভিংস করছে একসাথে। তারা হচ্ছে যে তারা কখনো স্বপ্নে ভাবতে না যে ঢাকা শহরে তাদের বাড়ি হবে। সুবাস্তুরই যারা মানে চাকরি করে, তারা মিলে করছে, এবং ঢাকাতে একটা জমি কিনে ফেলছে, হ্যাঁ, ওই জমির মধ্যে এখন বাড়ি। তো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রাম তৈরি করাটা, ওনাদের সাথে, ওনাদের যারা পুরুষ মেম্বার, মহিলা মেম্বার যারা, সবার সাথে বসে আমরা ঠিক করে ফেললাম যে এই জিনিসগুলো আসলে যে প্রসেস, এটা তারা আঁকলেন, তারা মডেল বানাইলেন, তারা, এবং সব কত রকমের বাড়ি। এখন হচ্ছে ওনারা আরো বেশি জানে যে টাইনি হাউসেস সম্পর্কে আর্কিটেক্টদের থেকে ওনাদের বেশি ধারণা আছে, সব মোবাইল ফোনের মধ্যে যে কত রকম ভাবে এরকম করে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায়। এইটা করার পরে তারপরে কার কাছে গেলাম, আমরা কিন্তু ডিজাইন করলাম না, কারণ ওইটা সবচেয়ে ভালো পলাশ ভাইও করলেন না, হ্যাঁ, পলাশ ভাই গেলেন কি নাহাজ ভাইয়ের কাছে। নাহাজ ভাই এটা হচ্ছে যে এই সব ইনফরমেশন গুলো নিয়ে আবার ওদের সাথে কথাবার্তা বলে নাহাজ ভাই হচ্ছে যে এটাকে ডিজাইন করলেন এরকম করে, এবং এটা বিল্ড মানে হতে যাচ্ছে। সো দিস ইজ মানে এই যে এটা থেকে যদি আমরা হাই ইনকামে যদি যাই, তখন হয়তো আরেক রকমের হবে, তখন হয়তো সবাই পার্টিসিপেট করতে পারবে না। বাট এটা আমাকে আসলে, আমরা পার্টিসিপেটরি প্রসেস এই শব্দটা বললে না অতটা হয় না,
এটা আমরা সেই জন্য এই শব্দটা এখন ইউজ করি না, আমরা বলি কো ক্রিয়েশনটা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে এটা এটা একটা অ্যাকশন বেসড একটা ক্রিয়েটিভ প্রসেস টুগেদার। হ্যাঁ, সেই জন্য এই শব্দটা হচ্ছে যে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে আর্কিটেক্টদের এই 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 ধরনের কাজ করার জন্য। কো ক্রিয়েট সিটিজ, কো ক্রিয়েট কমিউনিটিজ, হ্যাঁ, যেরকম করে নেচারে কো ক্রিয়েশন হয়, ডেফিনেটলি তাতে বিলঙ্গিংটা অনেক বেশি বাড়ে। এটা একটা ক্রিয়েটিভ প্রসেসটা আসলে শহর এমন একটা অদ্ভুত জিনিস যে শহরে লোকে যেমন তুমি যে জায়গায় কমিউনিটিতে কাজ করছে, দেখা যাবে ওর আব্বা ওই জায়গায় থাকে, সে ওই জায়গাটাকে চিনে, ওই জায়গার প্রতি তার একটা ভালোবাসা। শহর এমন একটা জিনিস যেখানে লোকে এই পাড়ায় থাকে, কিছুদিন পর অন্য পাড়ায় চলে যায়। আমরা যখন 70-এর দশকে 80-এর দশকে ঢাকা শহরে থাকতাম, তখন পাড়া শব্দটা প্রচলিত, তখন আমরা এই পাড়ার তোমরা ওই পাড়ার ছিল, কারণ তারা হয়তো অ্যাটলিস্ট তারা এক বেশ দীর্ঘদিন ওই জায়গায় থাকতো। এখন এইটা আমরা একটা নস্টালজিয়ার মধ্যে থাকি যে এইটা নাই কেন, কিন্তু এটা আসলে শহরের ডেফিনেশনই বলে এটা থাকবে। মানে মেগা সিটিতে এটা থাকার সম্ভাবনা খুব কম, এখানে লোকে এই অ্যাপার্টমেন্ট কিনে বিক্রি করে দেয়। এটা এই অবস্থার জায়গায় কি কো ক্রিয়েশন সম্ভব? যেটা আপনি বলছেন যে এখন এটা থাকা সম্ভব না, এটা কিন্তু অনেকে বিশ্বাস করে যে থাকা সম্ভব। অন্যান্য যেসব জায়গাতে হারিয়ে ফেলেছিল, যেসব জায়গাতে অন্যান্য শহর, তারা কিন্তু এটাকে আবার ফিরিয়ে আনছে, এবং আমাদের জন্য তো আরো সহজ এটা। তো এটা যে থাকবে না এটা কিন্তু না, এটা আমরা চাইলে এটা থাকবে, এই যে মহল্লার এই ব্যাপারগুলা। এবং এখন কারণ হচ্ছে যে দেখছে যে তারা কি কি জিনিস আসলে হারিয়ে ফেলেছে, এইটা থেকে যে কমিউনিটি কে হারানোর জন্য তারা কত কিছু হারিয়েছে। না, আমি যদি একটা উদাহরণ দিই, ট্রেডিশনাল সোসাইটি সার্কুলার মোডে চলে, অর্থাৎ তারা এক জায়গায় ধান বুনে, ধান তৈরি করে, গান গায়, পিঠা বানায়, খায়, ঘুমায়, এটাতেই ছিল। এটা একটা এক ধরনের শান্তি ছিল। হঠাৎ করে আধুনিক সিস্টেমে মানুষকে দেখানো হলো যে তোমার উন্নতি হতে পারে, তুমি এইখানে থাকো, এরপরে ওই দিকে একটা জিনিস কিনো, ওইখানে একটা কারখানা দাও, ওইখান থেকে তুমি অন্যখানে যাও। এই যে আগেকার দিলে দেখবা যে বিদেশে চলে যাচ্ছে ছেলে, বাবা মা কিন্তু কান্নাকাটি করতো, এখন বিদেশে চলে গেলে খুশি হয়, হ্যাঁ, ভাবে যে আরো কেন যায় না। তো এই যে জায়গার সাথে মানুষের, বড় শহরের স্পেশালি মানুষের সম্পর্ক, এটা কিন্তু আমরা যতই নস্টালজিক ভাবে বলি, কোন কোন দেশে, নিউ ইয়র্কে বা বস্টনে এটা কি ফিরে আসা সম্ভব? এটা কি লন্ডনেই বা ফিরে আসা সম্ভব? কারণ সে তো তার চাকরির কারণে, তার ছেলের স্কুলের কারণে সে শিফট করে। কিন্তু একটা একটু ট্রেডিশনাল জায়গায় শিফটিং এর কথাটা মানুষের মাথায় চিন্তায় অতটা আসে না, বিকজ সে অন্য দেশে চলে যায়, ইমিগ্রেট করে অন্য দেশে চলে যায়। সো স্থানের সাথে মানুষের যে সম্পর্ক, যেখানে একটু এক ধরনের সেরকম ভাবে শক্ত না, সেই জায়গায় মানুষ কিভাবে আসলে, কিন্তু মানুষ সেখানে সবচেয়ে বেশি থাকে, কারণ এবং হিসাব অনুযায়ী পৃথিবীর শহরের সংখ্যা বর্ধমান, এটা বাড়ছে। সো how we can address that group? এটা কিন্তু সবার একটা বড় প্রশ্ন এই জিনিসটা, যার ফলে কিন্তু কেউ মানে আশা ছেড়ে দিচ্ছে না। আশা ছেড়ে দেওয়া মানে হচ্ছে যে ইউ অ্যাকসেপ্ট দ্যাট। আশা ছেড়ে না দিয়ে সবাই কিন্তু, ইয়ান গেল কাজ করছে, হ্যাঁ, মানে অন্যান্যরা যারা এই আরবান ডিজাইন এবং কমিউনিটির কাজ, তারা কিন্তু বারবার এই কথাটা বলছে, সো দ্যাট হচ্ছে যে যার জায়গাতে চেষ্টা করতে, হ্যাঁ, মাইগ্রেন্ট, কিন্তু যতদিন ধরে আমি শহরে আছি ততদিন যেন আমি একটা সেন্স অফ কমিউনিটি পাই। তো এইটা কিভাবে করা যায়, এইগুলো নিয়ে কাজ করছে, গবেষণা হচ্ছে, অনেক প্রজেক্ট হচ্ছে, কিন্তু আশা ছেড়ে দেওয়া মানেই কিন্তু এটা গেল যে আমার শহর এরকম, ওই জিনিসটা আসলে। হাউ ডু ইউ লুক এট দ্য প্রবলেম? আরেকটা স্যার, আমি একটা উদাহরণ আপনাকে একটু বলতে চাই, যে আপনি একটু আগে বললেন যে এটা কমিউনিটি, এইটা কি একভাবে দেখা যায় না যে পৃথিবীর আর্কিটেকচারের ইতিহাসে আর্কিটেকচার কিন্তু তারপর রাজা এবং প্রিস্ট, এবং তারপর আস্তে আস্তে করে বড়লোক, এইরকম একটা ক্রমবর্ধমান ভাবে এটা সাধারণ মানুষের কাছে আসার একটা প্রসেসের মধ্যে আছে। এটা কি হওয়ারই কথা ছিল, বা এইভাবে দেখলে কি এটা তো কন্টিনিউয়াসলি এটা মার্জিনটাকে বড় করে এক্সপেনশনে যাচ্ছে, এবং এটা ঠিক এই সময়টাতে 2000 সালের পরের দিকে এটা যে আরো দেশে প্রভাবিত হচ্ছে তার প্রমাণ হচ্ছে যে 2014 সালে দেখবেন যে ইউআই এর প্রোগ্রামের হেডলাইনটা ছিল আর্কিটেকচার ফর আদারওয়্যার, এবং ওই পুরো প্রোগ্রামটায় এই ধরনের লোককেই হাইলাইট করা। ক্যামেরন সিনক্লেয়ার এটার কিনোট স্পিকার। আর্কিটেকচার ফর কি? আর্কিটেকচার আদারওয়্যার, মানে ওটা একটা টার্ম কয়েন করছে, যে আদারওয়্যার মানে আমাদের যে মেন্টাল ওয়্যারটা আছে ওইটার বাইরে।
এবং এটা সারা পৃথিবীতেই একটা অনেক ছোট ছোট কাজ হচ্ছে এবং সেগুলো জোড়া লেগে লেগে একটা ফোর্স তৈরি হচ্ছে। সো এটা এটা বাইরের, আমি বলছি যে বাইরে একটা জিনিস কাজ করছে, কো ক্রিয়েশন। এই কো ক্রিয়েশনটা আদার ওয়্যারে কাজ করছে, এই কো ক্রিয়েশনটা ওয়্যারের মধ্যে কাজ করে কিনা, বা ওয়্যারের মধ্যে কাজ কতটুকু করবে, নাকি ইট ইজ অনলি মেন্ট ফর আদার ওয়্যার, সেইটা নিয়ে আমি চিন্তা করি। আদারওয়্যারে হচ্ছে যে এটা ইজি, আদারওয়্যারে হচ্ছে যে আপনি যেটা রাইটলি বললেন যে অন্যান্যদের একটু সময় আছে তাদের এরকম করে, ওইটা হচ্ছে ইজিয়ার। সো দ্যাটস ওয়াই উই আর মানে স্টার্টিং ফ্রম দ্যাট সাইড। হ্যাঁ, কিন্তু অন্যান্য জায়গাতে হচ্ছে যে এটা একটু কঠিন, কারণ তাদের তো সময় নাই, তাদের এরকম যে, এবং তাদের মেন্টালিটি হচ্ছে যে আমি সার্ভিসটা কিনে নিব, ওকে পয়সা দিচ্ছি, আবার আমাকে জিজ্ঞাসা করতেছে তাহলে তোমার আর জ্ঞান কি হলো, পয়সা দিব আবার আমাকে দিয়ে ডিজাইনও করাই নিবা। হ্যাঁ, সো এরকম একটাই। কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি যে আর্কিটেকচার আমরা বলছি যে এরকম করে আসছে, এটা কিন্তু আমাদের হিস্ট্রি লেখার সমস্যা, যে আমরা হিস্ট্রি লিখেছি যে আর্কিটেকচার মানে হচ্ছে রাজা, আমি আর্কিটেকচার বাকি যা হয়েছে। না না, আমি আর্কিটেকচারের কথা বলছি। আমি সেই আর্কিটেক্টস মানে প্রফেশনাল আর্কিটেক্টসের ইনভলভমেন্ট এইভাবে দেখ। প্রফেশনাল আর্কিটেক্ট যদি একটা প্রফেশন হয় তো তার ইনভলভমেন্ট, সে কিন্তু আগে অ্যাবসলিউটলি রাজার জন্য ছিল, তারপরে একটু প্রিন্সকেও দিল, তারপরে প্রিন্স দেওয়ার পর আস্তে আস্তে ধনীতন্ত্রের দিকে গেল যখন আধুনিক। আমি বুঝতে পারছি, কিন্তু হচ্ছে যে ওই যে আর্কিটেক্টকে যে আর্কিটেক্ট বললো, সে তো রাজা বললো, এটা তো একটা পলিটিক্স, যে আসলে ঘরামি যে বাড়ি বানাচ্ছে, হ্যাঁ, তাহলে সে ঘরামি তো আসলে মাটির বাড়ি বানাচ্ছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, মসজিদ বানাচ্ছে মালিতে। সো দোজ আর অলসো আর্কিটেক্টস। হ্যাঁ, যদি আসলে ওইভাবে প্রফেশনাল বলছি। হ্যাঁ, তাকে যদি প্রফেশনাল বলেন তাহলে তো আসলে প্রফেশনালস আসলে কম নাই, লট অফ আর্টিজানস। আমি সেখানেও কি ধরো ঘরামি কি গ্রামের অপেক্ষাকৃত রিচ লোকের জন্য কাজ বেশি করে, বা যার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানে যদি আমি তাকে লোকালাইজ করি তাহলে দেখা যাবে যে সে আবার ওইখানকার যে অপেক্ষাকৃত রিচ লোকটা আলটিমেটলি আর্কিটেকচার নিজের বাড়িও বানায় একদম রুটে যদি নিতে হয়, যে মনে করো যার তুমি যেখানে বলছো যে বাড়ি বানাবে, তার একটা জমি আছে অলরেডি, তাকে আমি খুব বেশি দরিদ্র বলতে চাই না, বিকজ সাম ল্যান্ড। কিন্তু বাংলাদেশের রিয়েল দরিদ্র হচ্ছে যার আসলে জমিও নাই, সে বাড়িটা বানাবে কোথায় এটাও জানে না। তো সেইখান পর্যন্ত নিতে হলে তুমি কি মনে করো যে আমি মনে করি যে এখানে পলিসি মেকারস এর বিরাট ভূমিকা আছে। আমি আর্কিটেক্ট হিসেবে যতই তুমি চেষ্টা করো, আসলে যার একটা জমি আছে সে তো খুব, তাকে গরিব আমরা কেন বলি, আই ডোন্ট নো। এই কাজগুলো করার পিছনে পলিটিক্যাল উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু। এটা ছাড়া আর্কিটেক্টরা একদমই পাওয়ারলেস। টু বি অনেস্ট, আর্কিটেক্টদের আসলে তেমন কোনোই পাওয়ার নাই, এবং আর্কিটেকচার নিয়ে আমরা এত বেশি চিৎকার করছি, মানে এটা খুবই আসলে মাইনরিটি একটা আসলে। আমরা যদি অন্যান্যদের সাথে করতে গেলে পলিটিশিয়ান ডিসিশন মেকারদেরকে ইনভলভ করে, যেটা ঝিনাইদহে কবির করছে। আমি একটু ইন্টারাপ্ট করবো, আমাদের তো সময় অনেক চলে যাচ্ছে। আমি একটু যে কয়েকটা অনেক প্রশ্ন আছে। প্রশ্নর আগে আমি জাস্ট কুইকলি একটু যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম, যে এখান থেকে যদি কিছু বেরিয়ে আসে, যদি আজকে কবির রিয়াদের জায়গায় যাও আর রিয়াদ যদি কবিরের জায়গায় যাও, হাউ উড ইউ ডু হোয়াট ইউ আর ডুইং? আমার একটা অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে, যেহেতু আমি হচ্ছে যে এরকম কাজ করে আসছি, হ্যাঁ, আমাকে পড়ানোই হয়েছে যে এই ধরনের মানুষের বাড়ি ডিজাইন করার জন্য, হাই ইনকাম মানুষের বাড়ি ডিজাইন করার জন্য আমাকে আসলে এইটা নিজে শিখে নিতে হয়েছে বাকিটুকু। এই যে এই জায়গাটাতে এটা হচ্ছে পুরোপুরি একদমই নিজে শিখে নিয়ে, এবং অন্য যেটা বলছে যে একদমই এই প্রসেসটা এবং এই অ্যাপ্রোচটা শিখে নিতে হয়েছে। তো যার ফলে আমার কাছে মনে হয় যে আমি যদি অ্যাপ্রোচ করি, আমি এই প্রসেসেই অ্যাপ্রোচ করবো। আর যেখানে আসলে সবগুলাতে আসলে কাজ করবে না, রিয়াদ ভাই রাইটলি যেটা বললেন, সব প্রজেক্টের জন্য পার্টিসিপেশন বা কো ক্রিয়েশন দরকার নাই। আমি একটা ব্রিজ বানাবো বা অন্য কিছু খুব তাড়াহুড়া করে কোনো একটা জিনিস করব, যেখানে আমার অনেক সময় ক্লায়েন্টই আমি জানি না, হ্যাঁ, যে মানে বা ক্লায়েন্ট জানি বাট ইউজার গ্রুপ আমি জানি না, সেই জায়গাটাতে আমাকে ওই রকম করে ওই যে চোখটা রিয়াদ ভাই যেটা বললেন যে আমাদের ওরকম চোখটা তৈরি হইতে হবে, রাইট জিনিসটা দেখতে পারতে হবে, তার জন্য ম্যাক্সিমাম যেটা করা যায় সেটা আমাদেরকে করতে হবে সেই জায়গাগুলোতে। এটা বাট যে জায়গাগুলোতে যে এয়ারপোর্ট যদি ডিজাইন করতে দেয় আমাকে, হ্যাঁ, বাংলাদেশে ঢাকা এয়ারপোর্ট যদি ডিজাইন করতে দেয়,
তাহলে আই উইল স্টার্ট দ্য সেম ওয়ে। হ্যাঁ, যে একদমই এরকম করে আমি যে তাদেরকে দিয়ে আমি ওই মডেল বানাবো না, বাট হচ্ছে যে এই যে একটা এয়ারপোর্টের কত রকমের ইউজার, যারা 24 ঘন্টা ওখানে থাকে শুরু করে অন্যান্যরা, এবং যারা দূর থেকে দেখে, সবার থেকে আসলে একটা মানে একটা ড্রিম পাওয়া যেতে পারে, একটা একটা মতামত পাওয়া যেতে পারে, এবং সেইগুলোকে নিয়ে গুছানো যেতে পারে যে আচ্ছা এরকম। তারপরে যদি আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কালচারাল চিন্তা ভাবনা, আমাদের ক্লাইমেটিক চিন্তা ভাবনা এরকম করে যদি আমরা আসি এইভাবে বটম থেকে, তাহলে সেই এয়ারপোর্টটা কোনো এয়ারপোর্টের কপি হবে না। সেই এয়ারপোর্টটা একদমই হয়তো আগলি হবে, ভ্যান গগের মতো আগলি একটা মানে নতুন হবে, যে কারণ হচ্ছে বুঝতে পারতেছে না কেউ। বাট আগলি মানে, এটা রিয়াদ ভাইয়ের কথা, আগলি মানেই হচ্ছে বুঝবে যে সেটা হচ্ছে নতুন। এটা আমার খুব, এই কথাটা আমি সবসময় উল্লেখ করি, রিয়াদ ভাইকে কোট করি, যে যে নতুন কিছু হইলে মানুষজনের শুরুতে আগলি এরকম বলতেই পারে। বাট হচ্ছে যে এইটা যদি ওরকম করে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে নতুন কিছু একটা আসলে আসলে হবে। এছাড়া মানে আমি যদি নিজের মাথা থেকে আসি, আমাদের ব্রেন হচ্ছে যে লট অফ ইমেজেস, ভর্তি ইমেজেস আমাদের ব্রেনে, ওখান থেকে বাইপাস করে একটা নতুন জিনিস আসাটা খুবই কঠিন। তারপরেও আমরা আসছি, হ্যাঁ, তারপরেও তো কাজ হচ্ছে। হ্যাঁ, এরকম একটা সুন্দর মসজিদ ডিজাইন করছে মেরিনা আপা, হ্যাঁ, কাশেম ভাই এরকম করে ডিজাইন করছে, বিভিন্ন আর্কিটেক্টরা, আপনি করছেন। তো এই মানে এটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। কমেন্ট। আর আমার কমেন্ট হচ্ছে যে আমি বললাম যে বিল্ডিং বানানোর যে টেকনিক্যাল সাইডটা, আমি মনে করি এইটা আমি জানি, এইটা একটা কাজ করতে পারি, কিন্তু এই কমিউনিটিতে কোনটা খাটবে আসলে একটা পর্যায়ে ডিজাইনের প্রবলেম কিন্তু এইটা না যে আমি এটা করতে পারবো কিনা, বাট আমি 10 রকম ভাবে করতে পারি, কিন্তু কোনটা করব, কোন ভাবে কোনটা ঠিক হবে সেইটা বুঝতে আমার মনে হয় আমার সময় লাগবে, যেহেতু আমার রুরাল এক্সপিরিয়েন্স নাই। সো প্রথমে আমাকে কাজ করতে হবে কারোর সাথে এবং অনেক অবজার্ভ করতে হবে, এবং যখন আমি সিঙ্ক করতে পারবো, when I think I'm synced in to that system, I understand their construction technique, I understand their construction policy, what they can maintain, what they cannot maintain, what is pricey, তখন আমি মনে করবো যে আই এম রেডি টু স্টার্ট ওয়ার্কিং। আদারওয়াইজ টেকনিক্যাল পার্টের জন্য কাজ করাটাই আমি ইনিশিয়ালি ভালো। আমি এখন একটু শিক্ষার দিকে আসি। আমি যেটা মনে করি, আমার সঙ্গে অনেকে একমত, মনে করে যে আর্কিটেক্টদের রোলটা আরো ওয়াইড হতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, হাউ ক্যান আর্কিটেক্টস রিচ দ্য ওয়াইডার পপুলেশন। হ্যাঁ, সো ওইখানে ওই সিচুয়েশনে প্রশ্নটা আসে অনেকের কাছে, এবং ইনডাইরেক্টলি আমার কাছেও মাঝে মাঝে করা হয়। এই যে কমিউনিটির সঙ্গে কাজ করব, এই যে লো ইনকাম কমিউনিটির বাড়ি বানাবো, ওদের প্রবলেম সলভ করব, সো আমি তো আর্কিটেক্ট, আই হ্যাভ টু মেক এ লিভিং। হ্যাঁ, আমি আর্ন করবো কোত্থেকে? হাউ উইল আই মেক এ লিভিং ইন দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং? এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, অনেক স্টুডেন্টরাও। এইটা আসলে সবসময় এই প্রশ্নটা থাকে। আর হচ্ছে যে সেই জন্য আমার কাছে মনে হয় যে যদি সাথে আসলে অনেক মানুষ থাকতো, এই যে পোকা, পাড়া, ঘরমিজন, এদের মানুষজনরা যদি এখানে থাকতো, কারণ হচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা স্টোরি আছে। আমার স্টোরিটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সহজ স্টোরি। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আমি পড়াইতে পারি, ওখান থেকে টাকা পেতে পারি। তারপরে হচ্ছে যে আমি তারপরে আর যে জিনিসটা আমি শুরুর দিকে কাজগুলো দেখালাম, ইউনিভার্সিটি পেইড মি ফর দ্যাট। মানে যে আমি সাতক্ষীরাতে গিয়ে 6 মাস থাকছি, আমাকে ওই ইউনিভার্সিটির বেতনও দিছে। তো এটা হচ্ছে যে তার মানে এই ডিপার্টমেন্ট ওরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছে সো দ্যাট হচ্ছে যে তারা ওখানে যেতে পারে, হ্যাঁ, বা স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো শেখাতে পারে। তো এইটা একটা এটা এইরকম একটা জায়গাতে। তো আমার এক্সাম্পলটা আসলে পুরোপুরি খাটবে না, কারণ আই এম ভেরি ফরচুনেট যে এরকম একটা জায়গাতে এরকম পৃষ্ঠপোষকতা পাওয়া, যা করতে চাচ্ছি যাও কবির করো, করতে চাইলে, এবং স্টুডেন্ট নিয়ে যায়, স্টুডেন্টদেরকে যায় এরকম। তো আবার ব্র্যাকের মতো এরকম একটা যে কোনো জায়গাতে গিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে থাকতে পারি, খাইতে পারি, হ্যাঁ, গল্প করতে পারি। তো এইটা একটা। কিন্তু অন্যান্যরা যারা কাজ করছে এখন, তারা এই যে পোকা পাড়া, ঘরমিজন বা অন্যান্যরা, তাদের থেকে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। কিভাবে? কেউ হয়তো কোনো অর্গানাইজেশনে কাজ করছে, তো কোনো আর্কিটেকচার অফিসেই কাজ করছে, কেউ হয়তো কোথাও পড়াচ্ছে,
কেউ তো বেঙ্গল ইনস্টিটিউটে কাজ করছে, কেউ ব্র্যাক বিআইডি তে কাজ করছে, কিন্তু তার অবসর সময়ে 2 দিন ছুটি আছে সেই সময়টাতে এটা কাজ করছে, আর বিকালের পরে এটাতে কাজ করছে। তো তার মানে কি, তাদের এই যে প্রথম জিনিসটা হচ্ছে চাওয়া যে আমি এটা করতে চাই, এবং একটা পর্যায়ে এখন এমন একটা পর্যায়ে আসছে অনেকে চিন্তা করছে তাদের ওই চাকরি বাকরি গুলো ছেড়ে দিবে, কারণ এখন হয়তো এখান থেকে তারা একটা মানে আর্নিং করতে পারবে এরকম। কারণ হচ্ছে যে এইটা যখনই একটা নলেজের দাম আছে, নলেজ বেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ জানছে যে এরা এটা করতে পারে, এখন দে আর নাও হায়ারিং দিস পিপল। হ্যাঁ, কেউ এই যে ইয়েতে গিয়ে কাজ করছে, এই যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে কাজ করছে যারা, হ্যাঁ, আর হচ্ছে যে এই যে আমরা রিসেন্টলি যে কাজগুলো করলাম অলরেডি, এই যে কোভিড এর অলরেডি বিভিন্ন অর্গানাইজেশন থেকে বলছে ও এরকম একটা বই, আমরা আমাদের জন্য একটা কাস্টমাইজ একটা বই চাই, আমরা পয়সা দিব। না, এটা আমি জানি, আমি অ্যাকচুয়ালি তোমার কাছে প্রশ্ন, কিন্তু আমি জানি যে there is actually lot of involvement of NGOs or INGOs in this sector. So আমার মনে হয় যে এখানে যে amount of, I mean let's say very crudely speaking, the money that is floating around here, এই টাকা দিয়ে একটা আর্কিটেক্ট কমিউনিটির সঙ্গে কাজ করতে পারে, and he or she can make as much as he would have made in a normal urban practice. আমার মনে হয় এটা সম্ভব। you have to look for the right opportunity, and যেটা কোভিড বললো, have the will যে আমি এটা করব। এখানে একটা কথা বলবো স্যার, এটা হচ্ছে যে আমরা যদি সবসময় মনে করি জিনিসটা হচ্ছে যে যেভাবে ট্রেডিশনাল প্র্যাকটিস হয় যে একটা লোক সেবা নিতে আসবে, তার পকেট থেকে আমি টাকাটা নেব, এবং সেটা কিন্তু সব জায়গায় এমনিও হয় না। যেমন ধরেন যে একটা সরকারি হাসপাতালে যায়, ওই হাসপাতালটা কিন্তু তার টাকায় বানানো হয় নাই, সরকার ওইখানে ওই হাসপাতালটা তৈরি করার জন্য সরকারি স্থপতিকে পয়সা দিয়েছেন, স্থপতি গেট এট দি এন্ড, কেউ যদি ওইটার জন্য যতক্ষণ খাটবে ঘন্টা, এট দি এন্ড ওই টাকাটা তার, ওইটার জন্য একটা মিনিমাম স্যালারি টাকা তার কাছে আসতো। এই টাকাটা ডাইরেক্টলি ওনার কাছে আসবে কিনা, সমাজ তাকে এই টাকাটা কিভাবে দিবে, সেটা সমাজের ইনস্টিটিউশন গুলা ঠিক করবে। প্রাইভেটের ব্যাপার হচ্ছে যে প্রাইভেট শিক্ষার মতো, আমি যে স্কুলে পড়েছি, আমার বাবা মা যতটুকু টাকা বেতন দিয়েছে সরকারি স্কুলে, ওই টাকা দিয়ে আমার পড়ালেখা হয়নি, এখানে কোনো না অন্য কোনো ভাবে সেটা হয়েছে। কিন্তু প্রাইভেটের সিস্টেমটা হচ্ছে, প্রাইভেটে যখন কেউ পড়ালেখা করে তার পিতামাতার টাকাতেই সম্পূর্ণভাবে তার পড়ালেখাটা হয়। বুয়েটে যখন একটা ছেলে পড়ছে, তার তো আসলে যে টাকা সে বুয়েটকে দেয় কোনো টাকাই দেয় না, কিন্তু সে পরে এত ওর বাইরে একজন প্রফেসর যখন বোর্ডের থেকে বেতন নিচ্ছে, সে কিন্তু ছাত্র থেকে নিচ্ছে না। আমরা যদি চিন্তা করি যে ডাইরেক্টলি সবসময় ওইখান থেকে ডাইরেক্টলি আমার কাছে আসতে হবে, আমরা যদি জাস্ট শুধু প্রাইভেট প্র্যাকটিস মোডটা চিন্তা করি, তাহলে মনে হবে যে এটা হওয়ার উচিত, এটা সম্ভব না। কিন্তু আসলে টাকা কোথা থেকে আসবে, এইটা কোনো এনজিও থেকে আসতে পারে, সরকার থেকে আসতে পারে, কোনো ইনস্টিটিউশনাল সিস্টেম থাকতে পারে। তার মানে হচ্ছে কি, একটা জনগোষ্ঠী সে তার বাসস্থানের জন্য কনসালটেন্টকে অ্যাফোর্ড করতে পারছে না, সামাজিক কোনো মেকানিজম, যেমন একটা জনগোষ্ঠী যখন ভালো চিকিৎসা অ্যাচিভ করতে পারে না, সরকার তাকে চিকিৎসার কোনো না কোনো একটা ব্যবস্থা করে। সুতরাং সরকারও বা কোনো বাইরের সিস্টেমে এট দি এন্ড আমাদের যেটা জানা দরকার, বা যিনি প্রশ্ন করেছেন যে উনি যে এত ঘন্টা সময় দিলেন, ওইটা টাকাটা পেয়ে, উনি তো টাকাটা পেলেই হলো, ওটা তো যে সেবা গ্রহীতা তার থেকে পেতে হবে না। তার মানে এখানে একটা পলিসি প্ল্যানিং এর একটা মারপ্যাচ আছে, যেটা দিয়ে পলিটিক্যাল উইল আছে, এবং একটা মডেল তৈরি করতে হবে, যেই মডেলটায় জিনিসটা কাজ। তাছাড়াও আমার মনে হয় যে এখন একটা আর্কিটেক্ট কাজ করবে, সে করতে পারে, তার উইলটা থাকতে হবে, এবং আই থিংক এই মুহূর্তে ফাইন্ড ইটস ওন ওয়ে টু ইউ। এনিওয়ে, এখানে প্রশ্ন আছে, from which school of thought we should derive true purpose of space making, how to not get caught up in the money making aspects of today's competitive market, is architecture lost when directed towards fulfilling clients' capitalistic modern dreams? ঝালামুড়ির একটা প্রশ্ন। মানে architecture is not lost. I think COVID has given a very good example that you need not always go toward directing fulfilling clients' capitalistic modern dreams. There are other dreams of other people which you can fulfill as an architect, right? Acha, next. It does not sound practical that all the people of the community equally participate behind the design development. There are power structure, social hierarchy, financial status, even in rural systems. How do you, as an architect, ensure the design reflects everybody's opinion equally?
only the tag community participation or listening to people will not do justice unless we can ensure that all user voices are given equal priority. How does your design will that for Hasibul Kobir? ইশতিয়াক আহমেদ তোমাকে প্রশ্ন করছে, সবার ইকুয়ালি পার্টিসিপেশনটা কিভাবে এনশিওর করবে? এটা খুবই ভালো প্রশ্ন। আমাদের সোসাইটি কিন্তু এরকম ভাবে, আমাদের ট্রেডিশনাল সোসাইটি, এটা ইফতেখার স্যারের খুব সুন্দর একটা পার্টিসিপেশনের লেখা ছিল, যে ট্রেডিশনাল সোসাইটি কিন্তু খুবই হায়ারার্কি। হ্যাঁ, যে কেউ বলে দিচ্ছে, হ্যাঁ গুরু বলে দিচ্ছে অমুক ইয়ে করছে, বা বাবা বলছে, অন্যান্যরা ফ্যামিলির অন্যান্য ইয়ে করছে। তো এরকম ইয়েতেও প্রত্যেকটা কমিউনিটিতে কিন্তু ওই যে শুরু করলে লিডাররা, এবং লিডাররা সাধারণত পুরুষ হয় বেশিরভাগ সময়ে। তো তার মানে হচ্ছে যে কাজ করতে গেলে এটা যে একদিনে আমি একদম ইয়ে করে ফেলতে পারবো সেটা না, বাট হচ্ছে যে আস্তে আস্তে করে চেষ্টা করা। সেই জন্য আমরা যে আচ্ছা তাহলে আমরা সেই জন্য আমরা আলাদা আলাদা করে বসি। আমরা কখনো হচ্ছে যে সবাইকে নিয়ে একসাথে বসি না। আমরা হচ্ছে যে এজ, জেন্ডার, অ্যাবিলিটি সেগ্রিগেটেড ভাবে আমরা বসি। যে আমরা যদি কোনো ডিসকাশন করি, আচ্ছা আমরা বাচ্চাদের সাথে এখন বসবো, সো দ্যাট বড়রা ডমিনেট না করতে পারে। আমরা এখন মহিলাদের সাথে বসবো, আমরা এখন যারা হচ্ছে ফিজিক্যালি হয়তো চ্যালেঞ্জ তাদের সাথে বসবো, আমরা এখন হচ্ছে পুরুষদের সাথে বসবো, আমরা শুধু যারা হচ্ছে পাওয়ারফুল লিডার তাদের সাথে আলাদাভাবে বসবো। তো এইভাবে যখন আলাদা আলাদা করে বসার পরে দেন হচ্ছে প্রত্যেকেরটাই যখন পাওয়া যায়, তখন আর্কিটেক্ট কিন্তু গুছাতে পারে। আর্কিটেক্টের কিন্তু এই জ্ঞানটা খুব ভালো যে কিভাবে গুছাতে হয়। হ্যাঁ, এইটা সেই জন্য দেখবেন যে কোনো জায়গাতে একটা টিমের মধ্যে শেষমেশ কিভাবে যেন আর্কিটেক্টরা মানে শেষে এই গুছানোর কাজটা নিয়ে একটু লিডার ভাব চলে আসে। হ্যাঁ, তো এই গুছানোর একটা এটাই কিন্তু আমরা করি। কিন্তু হ্যাঁ, কোন একটা কমিউনিটিতে, সেই জন্য হচ্ছে একটা কমিউনিটিতে কাজ করি আমরা, যখন কাজ করি হচ্ছে যে নেটওয়ার্ক তৈরি করি, এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটি শিখতে পারে। ওই কমিউনিটিতে হয়তো দেখা গেল লিডার হয়তো ভালো না, সে তখন দেখা যায় আরেক কমিউনিটির লিডার হয়তো ভালো, সে ভালো করছে, দেখেন কি জন্য ভালো না বলেন তো, নিজেরা ডিসকাস করে। কারণ হচ্ছে যে ওইটা 1 বছর পরে হয়তো ওইটা বলে যে আমরা যদি ওইভাবে করতাম। সো স্টেপ বাই স্টেপ, একবারে অ্যাচিভ করা যাবে না। সোসাইটির কয়েক জেনারেশন হয়তো লাগবে। সো আমাদের মনে হয় ওইভাবে চিন্তা করতে হবে যে একটা সোসাইটি পুরো একবারে বদলাই ফেলবো পার্টিসিপেশন দিয়ে, না। বাট উই হ্যাভ টু ট্রাই, ফাইট করতে হবে যে না এটা হলো, মানে নিজের ভেতর থেকে অ্যাঙ্গার যদি তাকে বের করতে, হ্যাঁ তুমি পার্টিসিপেট করো না, তুমি বেশি কথা বলো, হ্যাঁ ওরাও ঝগড়া করবে, এই এক প্ল্যাটফর্মে থাকা, ওনারা ঝগড়া করে আমরা ঝগড়া করি, একদম ফাটাফাটি করে আমরা এই সাতক্ষীরার প্রজেক্টে তো আমরা একদম ছেড়ে দিয়ে চলে আসছিলাম। কারণ হচ্ছে যারা লিডার তারা করছে কি, জিনিসপত্র চুরি করছে, মানে মালামাল চুরি করে, তারপরে এই এতদিন ধরে এই হইলো, কাজই করুন না আপনাদের সাথে, চলে আসছে। তারপরে ঢাকায় তারা ডেকে নিয়ে গেল, এবং তারপরে যে কাজ হলো ফ্যান্টাস্টিক। তারপরে আমাদের কাজ একদম পুরা, যে সব দায়িত্ব আপনাদের নিতে হবে, আর কোনো কাজ করবো না, সব দায়িত্ব নিয়ে করে ফেলবো। আচ্ছা, নেক্সট একটা ছোট্ট প্রশ্ন টু মাহমুদুল আলম রিয়াদ স্যার, লুৎফুল প্লাবন করছে, হাউ টু কনভিন্স ইউর ক্লায়েন্ট the structural details like to design with 10-inch brick wall than making unnecessary 80 RCC columns for a single story building, because my dad wants me to design our village home with concrete. প্রথমে আমি একটা কথা বলি, অনেক সময় আমরা আর্কিটেক্টরাও কিন্তু নিজেরাও যে সঠিক পথে আছে কিনা, এটাও একটা ক্লায়েন্ট যদি অন্য একটা কিছু বলে, তো প্রথমে কিন্তু একবার চিন্তা করা হচ্ছে যে আমি যেটা বলছি এটা কি আই এম টোটালি কনভিন্স কিনা, নাকি আমি আর্কিটেক্ট হিসেবে নিজে কনভিন্স কিনা। অনেক আগে আমার মনে আছে একজন এসে, আমরা আধুনিক আর্কিটেকচার পড়ছি, আমরা বিল্ডিং এর ওয়ালটাকে একদম এখন পর্যন্ত করি, পুরা জানালা, ওয়াল টু ওয়াল জানালা করি। তো ওই লোক খুব সাধারণ লোক, ওই লোক আমাদেরকে বললো যে আরে ভাই তাহলে তো ওই যে কি একটা পর্দার একটা ডিটেলিং বলো, ওটা হয় না। উনি চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে লোকটা তো ঠিকই বলছে, লোকটা তো ভুল বলে না। এটা তো এখন আমি যে সে আমার ক্লায়েন্ট দেখে যে সে সঠিক বলতে পারবে না, এইটা প্রথমে এটা ঠিক না, কারণ তার অবজারভেশন থাকবেই। এবং অনেক আমি বহু এক জায়গায় না, আমি অন্তত শয়ে জায়গায় দেখেছি যে তাদের ভ্যালিড অবজারভেশন আছে। তো দেন আই হ্যাভ টু থিঙ্ক যে যেহেতু আমার এটা আমি ট্রেন, আমি কি যথেষ্ট ভাবে নিজে কনভিন্স কিনা, বা আমি লজিক্যালি কনভিন্স কিনা যে আই এম রাইট। এন্ড ইফ আই থিঙ্ক আই এম রাইট, then I will give all my logic to him and prove that look for this I am saying this.
and then if he is right, he will take it out, or then it's up to his head. Let me put it this way. I will try to understand the mindset of the client, why this person is saying such and such. And if I find that there is good, valid reason for doing so, I may have to accept it. But if I don't, then I will have to convince him. That is the answer. Kobir sir, could you please elaborate on how sustaining as a community architect works? Etar uttor hoye geche. Mane community architect kibabe kaj korte pare. And to Riyad sir, if you could please stress on how it is possible to show creativity even in the tiniest aspects of architecture, say a doorknob. এটা আমি আর্কিটেকচার প্র্যাকটিসের প্রথম দিকে নরম্যান ফস্টারের ওয়েবসাইটে একবার লেখা দেখেছিলাম যে নরম্যান ফস্টার, ওটা তো ব্যবসায়িক অ্যাঙ্গেল হতে পারে, নরম্যান ফস্টার ইজ কারেন্টলি বিজি উইথ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট বিল্ডিং which is সেই সময় বোধহয় হংকং এয়ারপোর্ট, and developing a doorknob with certain company which is based on a classical design of a doorknob of Omuk Castle or something. So actually একটা লোগো আর একটা বড় বিল্ডিং একই ক্রিয়েটিভিটি দাবি করে। সামটাইমস একটা ডোরনবের পিছনে একটা লোক একটা বিল্ডিং এর চাইতেও বেশি সময় দিতে পারে। আমার একটা উদাহরণ সবচেয়ে ভালো লাগে, এটা ওস্তাদ আমজাদ আলী খান উদাহরণ। উনি বলতে, এটা আমরা সবাই কিন্তু রক্ষা করতে পারি না, কিন্তু করতে পারলে আসলে ভালো। উনি বলছেন যে একজন লোক সেই ওই সময় শিল্পী যে তার 100% দিয়ে সেটাকে ভেঙে উপরে চলে যেতে চাচ্ছে। অর্থাৎ একজন শিল্পী অপেক্ষাকৃত খারাপ মানের, নিচু, অপেক্ষাকৃত লোয়ার ক্যালিবারের, কিন্তু উনি যদি উনার 100% কে ব্রেক করতে পারে তাহলেই সে ওই দিন তিনি শিল্পী। আর যদি অনেক উঁচু শিল্পীও তার 99% যায়, উনি শিল্পী না। অর্থাৎ কাজ ছোট না বড় এটা ইম্পর্টেন্ট না, আপনি সেটার জন্য বেস্ট এফোর্ট দিচ্ছেন কিনা সেটাই হচ্ছে বড়। মানে সেই প্রত্যেকটারই সমস্যা আছে, প্রত্যেকটারই সমস্যাটাকে বুঝে তার বেস্ট পসিবল অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে আর্কিটেক্টের ট্রেনিং। এবং এটা সে যতটুকু পারবে এবং এই প্রয়োজনে সে বাইরের থেকে ইনফরমেশন নিয়ে, অন্যের হেল্প নিয়ে এটা যতটুকু করতে পারে। এটাই আমার মনে হয় আই হ্যাভ অ্যান্সার। ওকে, আমি এখন এখানে দুইটা প্রশ্ন আছে, দুটাকে আমি একসঙ্গে অ্যাড্রেস করি। শেখর আদিত্য আর ঈশিতা রহমান এই এডুকেশন সম্বন্ধে বলছে, স্পেশালি ইন দ্য অ্যাভিনিউজ অফ MEP স্ট্রাকচার, architecture education requires tremendous reconstruction. What we learn in school surely important, but remains far removed from what we suddenly face in the real world as young architects. আর শেখর আদিত্য বলছে BIM এর ব্যাপারে শিক্ষার্থীদের আরো পরীক্ষা ধারণা প্রাতিষ্ঠানিকভাবে দেয়া কোনো প্রয়াস থাকা উচিত। BIM is something যেটা রিয়াদ একটু আগে বললো যে আমরা এখানে প্র্যাকটিস করছি না, এবং এই জন্য বিদেশি আর্কিটেক্টরা আমাদের থেকে এগিয়ে আছে। BIM ডেফিনেট শেখানো উচিত, কিন্তু আমার মনে হয় এখানে শিক্ষকের একটু প্রবলেম আছে। আমাদের দেশে ঠিক কারেক্টলি শিখাতে পারবে এরকম শিক্ষক পাওয়া এখনো মুশকিল, বাট পাওয়া যাবে ভবিষ্যতে। আর ঈশিতা রহমান বলছে যে ঈশিতা রহমান যে প্রবলেমটা বলছে, ইটস ভেরি, এটা অনেক আমরা ফেস করি, যে আর্কিটেকচার শিক্ষা যেটা দেওয়া হয় যখন প্র্যাকটিসে যায় একটা বিরাট একটা হোঁচট খেতে হয়, কিংবা একটা বিরাট ডিফারেন্সের মধ্যে পড়তে হয়। যে প্র্যাকটিসে এডুকেশনে যা শিখেছি প্র্যাকটিসে যে, এটার ব্যাপারে আমার উত্তরটা ঠিক। আমরা কিন্তু উই আর নট exactly teaching you to be on the job architect. You learn how to be on the job architect by actually going on the job. So your architecture education does not finish at the end of 5 years BR degree there. It extends to a couple of years when you work in an office. এই দুটো উত্তর দিলাম। আচ্ছা, নাফিসুর রহমান প্রশ্ন করছে, কবির স্যারের কমিউনিটি মডেলটা টেকসই ক্যারিয়ার হিসাবে নিতে প্রিরেকুইজিট কি? এত বছর কাজ করে যাওয়া আরেকজন নির্মোহ কবির স্যার পর্যায়ে পাই না কেন? আজ তো অনেকেই করছে। এটা আমার মনে হয় কবির উত্তরটা আমি কিছুটা শুরু করে দিই। ইচ্ছা। অনেক মানুষজন, ওইটা আসলে প্রবলেমটা কি, এই যারা এরকম করে কাজ করে তাদের তো আসলে এরকম কোনো ম্যাগাজিনে তারা নাই, তাদের অনেকে আছে ফেসবুকেও নাই, আমারই যেরকম ফেসবুক নাই, হ্যাঁ, আর বা হচ্ছে সো, আর এই ধরনের কাজগুলো আর ওরকম যার ফলে হচ্ছে যে কাজ যারা করছে সেটা আসলে জানছে না, কিন্তু মানুষজনরা জানে না যে অনেকে কাজ করছে। আর একটা হচ্ছে যে কেউ কেউ এই যে সাথে সাথে একভাবে কাজ করছে। আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েশনের মধ্যে দিয়ে অনেক মানুষ আসলে তৈরি হবে এরকম করে।
আর হচ্ছে যে আমাকে আমাকে দেখছেন কারণ হচ্ছে যে আমি সব জায়গায় যে কথাবার্তা বলি, সব জায়গায় মানে যার ফলে হচ্ছে যে মানে হিরো হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু আসলে এই যারা এই শুরুর দিকের কিছু কাজগুলা হয়তো এই যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, বাট পরের কাজগুলো আসলে কোনোটাই আমি আসলে একা করছি না। কিন্তু যেহেতু আমি প্রেজেন্ট করছি, এরকম অনেক জায়গায় দেখেছি যে ঝিনাইদহের প্রজেক্ট যখন এই যে আইবির মাধ্যমে তো এইগুলি সব ঝিনাইদহ প্রজেক্ট, তারপরে হচ্ছে যে ওই যে জল জঙ্গলের কাব্য, হ্যাঁ, এই এই প্রজেক্ট গুলো সবই তো ওই যে অ্যাওয়ার্ড পাওয়া প্রজেক্ট। কোথাও কিন্তু আমি লিখি নাই যেটা হচ্ছে যে আর্কিটেক্ট কবির। একদম খুব সুন্দর করে লেখা আছে যে এখানে হচ্ছে যে কমিউনিটির মানুষ, তারপরে অমুক তমুক এরা সব আছে, আর্কিটেক্ট কবিরের সাথে যোগাযোগ করবেন এরকম। কিন্তু এটা আমাদের মাইন্ডসেট হয়তো যে আমরা মানে কাউকে কারোর নাম দিয়ে দিতে চাই খুব সহজ, এই জন্য হয়তো কবিরকে আসলে হয়তো নাফিস বেশি দেখছে। কারণ হচ্ছে যে এটা অনেক জায়গাতে কবির না করলেও কবিরের নাম হচ্ছে। এখন যেরকম আমি তেমন কোনো, আমি তো বাগান করে বেড়াই এখন, আর হচ্ছে যে একটু শিক্ষকের মতো এই যে পোকা বা অন্যান্য যারা পরামর্শ দিই তাদেরকে আমি পরামর্শ দিই। পিপল আর অ্যাকচুয়ালি এই যে ছোট পোকা, উই পোকা, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড। এই যে 50 পিপল দে আর মানে ওয়ার্কিং 24 আওয়ার্স, কারণ কেউ কেউ নর্থ আমেরিকা থেকে কাজ করছে, তো 24 আওয়ার্স কাজ হচ্ছে। মানে তারা সব হচ্ছে যে মাস্টার্স করেছে, মানে সব মানে মানে এরকম না যে জাস্ট ইমোশনালি এরকম, তারা সব জানে কিভাবে আসলে কাজ করতে হয়। আমি খুব কুইকলি প্রশ্নগুলো অ্যাড্রেস করি। একটা আনোয়ার ইকবাল ওয়াশিংটন ডিসি থেকে লিখছেন যে হি থিংস দ্যাট বাংলাদেশে একটা প্রবলেম হলো আর্কিটেকচারের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ড্রয়িংস দেয় না, রিয়াল ড্রয়িংস দেয় না, এই জন্য অনেক কিছু মাথায় থাকে। মানে আনফরচুনেট বাংলাদেশের ক্লায়েন্টরা আর্কিটেক্টের রেসপন্সিবল হোল্ড করতে পারে না। এই ডু ইউ থিঙ্ক যে আর্কিটেক্টরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ড্রয়িং দেয় না? হ্যাঁ, এটা একভাবে দেখলে দেয় না, আরেকভাবে দেখলে হচ্ছে আমাদের সিস্টেমটা ওই জন্য দায়ী। আমাদের জেনারেল কন্ট্রাক্টিং, টেন্ডারিং, এগুলো ইন্স্যুরেন্স, লিটিগেশন, এগুলো অনেক কিছু হয় না দেখে ড্রয়িং দেয় না। কিন্তু এটা দিতেই হবে। এটা প্রত্যেকে যারা সফিস্টিকেটেড বিল্ডিং তৈরির সাথে জড়িত থাকবেন তাদের দায়িত্ব কন্টিনিউয়াসলি সার্চ করা, ড্রয়িং এর নাম্বার কিভাবে বাড়ানো যায়। আমি আমার পার্সোনালি আমার এটা বিশেষ ইচ্ছার জায়গা এবং এটা আমি যতটুকু পারি করি। At the same time, it is also true যে কোনো কোনো প্রজেক্টে ড্রয়িং না দিয়েও করা যেতে পারে। যেমন আমি দেখেছি যে আপনি যদি এই জিনিসটাকে 4 ভাগ করে ফেলো, যেমন কবিরের কাজে অনেক সময় ড্রয়িং দিতে হবে না, কারণ ওটা একদম প্রিসিশন আর্কিটেকচার হওয়ার দরকার নেই সেখানে। আপনি যেটা শহরে বিল্ডিং বানান, যেটা চায়না থেকে গ্লাস এসে, গ্লাস একবার কাটলে আরেকবার কাটা যায় না, মিলিমিটার বাই মিলিমিটার কারেক্ট হতে হবে, স্ল্যাবটা একটু ডিফ্লেক্ট করে গেলে ওইটার নোটেশনে আনতে হবে। ইটস হিউজ টাস্ক, বাট অনেক আর্কিটেকচার করতে পারে সেটা ড্রয়িং ছাড়া। এখানে একটা আমি মাজারুল ইসলাম স্যারের একটা ওয়ার্কিং ড্রয়িং দেখছিলাম, উনি কোনো ডাইমেনশন দিচ্ছেন না, উনি নাম্বার অফ ব্রিক লিখতেছেন। ইট মে বি 9 ফিট 7 ইঞ্চি, ইট মে বি 9 ফিট 8 ইঞ্চি। সো বিকজ ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট উইল বি মেড, হু ইজ মেকিং, ড্রয়িং কিন্তু তার সাথে রিলেটেড। আমি আমিও দেখছি ওখানে লেখা আছে এত ফিট এত ইঞ্চি, or so many number of bricks, brick prevails, number of brick prevails। কবির হয়তো বলতে পারে যে এই জায়গাটার মধ্যে আপনি 4 ভাগ করে 4টা লাঠি দিয়ে দিবেন, তাতে একদম মাপলে হয়তো 2-1 ইঞ্চি এদিক ওদিক হবে, তাতে কিছু আসা যাবে না। আমি কবির কথা বলছি না, যে কোনো কাজে মানে আপনি যদি বোঝেন যে এখানে আই ক্যান বাইপাস ইট, আমার ওইটা দরকার নেই। আবার যদি খুব সিস্টেমেটিক ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, অনেক আরেকজনের কাছে, এখানে ড্রয়িং কেন লাগে? আমি বানাচ্ছি না যে বলেই তো লাগে। আগেকার আদিবাসীরা তো ড্রয়িং করে বিল্ডিং বানায় না। আমি এটা অনেকবার ট্রান্সলেট হবে, এমন একজন লোক বানাবে যার সাথে আমার অনেক দূরত্ব থাকবে। যত দূরত্ব বাড়বে ড্রয়িং তত ভালো হতে হবে, আর যত দূরত্ব কমবে তত ড্রয়িং খারাপ হতে হবে। সো হ্যাঁ, শহরের কেন্দ্রিক সিস্টেমেটিক প্র্যাকটিসে ড্রয়িং লাগবে, তবে এটা ছাড়াও বিল্ডিং বানানো সম্ভব। আর্কিটেক্ট যদি নিজেই বানায় সে তো এমনি বানায়। আচ্ছা, অনেকগুলা প্রশ্ন আছে, আমি একটু ওগুলাকে করি, লেট মি ট্রাই টু কম্বাইন দেম। তাসিন হায়দার বলছে, আদার ডিজাইন ডিসিপ্লিনস, গ্রাফিক ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, হোয়াট কি লেসনস শুড উই টেক ফ্রম কমিউনিটি আর্কিটেকচার? ডাজ co-creation require cost effectiveness while being able to innovate, introduce new technique? এমেরাল্ড উপমা বৈদ্য বলছে,
how do you think architect can use political power? I believe through advocating, architect can strongly affect politics. আমি তোমার সঙ্গে একদম একমত. Architects can be change makers. They can be activists. I think architects should take the role of activists. COVID-এর কাজে দেখাতে, you become an activist. You become an activist for social change. সেটা করা যায়. কি বলো কবির? Do you think I'm right? হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে যে আমাকেই হইতে হবে এরকম না, মানে এরকম একটা দলের মতো তৈরি করা যেখানে হয়তো লিডারশিপে হয়তো শহরের আরেকটা সে নন আর্কিটেক্ট, সে হয়তো আসলে চলছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে মানে তো এরকম না যে আমাকেই লিডার হতে হবে, বাট হচ্ছে যে এই অবশ্যই পলিটিক্সকে বা পলিসি মেকারকে ইনফ্লুয়েন্স করাটা খুব জরুরি। কিন্তু ইনফ্লুয়েন্স করাটা এইভাবে না যে পলিসি মেকারকে হচ্ছে যে প্রবলেমে ফেলে। আমরা যেটা বলি যে পলিসি মেকারের জন্য কাজটা সহজ করে। কারণ আমি যদি চাই একটা জিনিস যে হ্যাঁ আমার শহর ঠিক করে দাও, করে দাও, পলিসি মেকার তো আর্কিটেক্ট না, ইঞ্জিনিয়ার না, বা প্ল্যানার না। তো প্ল্যানার আর্কিটেক্ট সবাই মিলে আগে তার হোমওয়ার্কটা করে তারপরে পলিসি মেকার কাছে যাওয়া, যে দেখো এইভাবে যদি করে দাও, তোমার এই কয় টাকা লাগবে, তোমার শুধু সাইন করে দাও। দেন হচ্ছে যে সে শুধুমাত্র সাইন করে তার নামটা কিনে ফেলতে পারে। আজ তার ঘাড়ে যদি সব দায়িত্ব দেওয়া যায়, সে পারবে না। সো উই হ্যাভ টু ডু আওয়ার হোমওয়ার্ক। লাস্ট এই কোশ্চেনটার পরে আর অ্যাড্রেস করব না, এটা হচ্ছে to experience process architecture, solving a problem versus creating a poetic meaning, and serving a community versus adding to cultural lineage. Are they separate? I don't think nothing is separate from the other. Does the fact that you are doing low cost and low income, it doesn't mean you throw away, aesthetics. Of course, that is primary. Eventually you are, adding to the environment, and it has to be good. It has to look good. It has to feel good. So that is there. And serving a community versus adding to cultural lineage, I think they are interconnected. When you serve a community, you add to their cultural lineage. So এখানেই প্রশ্ন শেষ করব। ফাইনালি শেষ করার আগে যেটা আমার একটু এজেন্ডা ছিল, সেটা হলো যে এই যে মোড অফ প্র্যাকটিস, রিয়াদ ভার্সেস কবির, or ভার্সেস বলবো না, রিয়াদ এন্ড কবির, এন্ড আইদার রিয়াদ অর কবির। সো আমরা যেটা ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটির চেষ্টা করছি প্রথম থেকে, বিকজ আমরা ব্র্যাকের একটা পার্ট, আমরা অলওয়েজ উই ট্রাই টু ফাইন্ড এ ওয়ে টু ডাইভার্ট স্টুডেন্টস, not divert, to show the student opportunities as an architect, that you can be a building designer, normal building design kore, detail, site, construction, etc. At the same time, you can also go and work for the community, where you can bring about social change by being an activist. So education etake amra ব্র্যাক ইউনিভার্সিটি এটাকে কোনো সময় বলি না। We don't tell the students that you should do this or you should do this. This is your path. This is this path. Let them choose. Let them choose. এবং এখানে কবির অনেকটা ইনস্ট্রুমেন্টাল ছিল সবসময়, যে এই রাস্তাটা দেখানোর জন্য। সো স্টুডিও টিচিং এ এটাকে কিভাবে আরো সার্টেনলি বলবো না, আরো এই রুটটাকে আরো ক্লিয়ারলি কিভাবে দেখানো যায়, এই প্রশ্নটা দুইটা রুটই, রিয়াদ এবং কবির দুজনকে। আমি আমরা আর্কিটেকচার যখন বাংলাদেশে শুরু হয়েছিল, এটার লোকজনও কম ছিল, পৃথিবীতেও স্পেকট্রামটা ছোট ছিল। এখন এটা বেড়ে এমন জায়গা হয়েছে যে আমরা অনেক সময় দেখি একটা ছেলে, সে একটা প্রবলেম তাকে দেওয়া হয়েছে, এটাতে সে হি ইজ সাফারিং, হি ডাজন্ট ওয়ান্ট টু ডু দিস, বাট মেবি হি উইল ডু অ্যানাদার থিং ভেরি গুড। সো এটার মানে কি, তার মানে ভেরি অবভিয়াস হচ্ছে ওইখানে চয়েস থাকতে হবে, এবং চয়েসের অপশনের অলরেডি কিন্তু ভালো ভালো স্কুলে এই জিনিসটা আছে। ইউ হ্যাভ প্যারালাল স্টুডিওস ইন আ ভার্টিক্যাল সিস্টেম হতে পারে, অর্থাৎ থার্ড ফোর্থ ইয়ার একটা স্টুডিওতে আছে, কিন্তু আবার থার্ড ফোর্থ ইয়ার আরেকটা স্টুডিওতে আছে। দুইটা স্টুডিও হরিজন্টালি একটার উপর একটা স্ট্যাক না করে প্যারালালি করে রাখে। সো যদি নাম্বার অফ স্টুডিও না বাড়িয়ে করতে হয়, আর যদি নাম্বার অফ স্টুডিও বাড়িয়ে করতে হয়, এটা স্কুলের খরচ কিছুটা বাড়বে, কিন্তু ইউ হ্যাভ টু গিভ দেম অপশন। বিকজ এখন একটা 1 লিটারের বোতলে কিন্তু 1 লিটার পানি রাখা যাবে, যদি 1.5 লিটার পানি আমার কারিকুলামে থাকে, এটা রাখা যাবে না, তাকে ওই 1.5 লিটার থেকে 1 লিটার চুজ করতে সুযোগ দিতে হবে। তো আমাদের কারিকুলাম ডিজাইনের মেইন সমস্যা হচ্ছে এটা স্ট্রেট জ্যাকেট টাইপের। ওয়ান্স ইউ আর ক্লিন, either if you are lucky it fits your choice, you can run through it.
Otherwise it is difficult. You cannot, even some schools are so diverse, you can almost design your own curriculum. You can go to another school and bring some course from there, and also wholesale university. Maybe we will not be able to do it, but it is about time after 60 years of education. And এই মুহূর্তে তো আমাদের অনেক ধরনের লোক আছে, এটা একসময় ছিল না। আমাদের যারা প্রথম 5 জন টিচার যারা আমাদেরকে পড়িয়েছেন, আমাকে না মানে আমার অনেক সিনিয়রদেরকে, ওনারা কিন্তু অঙ্ক, বিজ্ঞান, ভূগোল সব একই জন পড়াতে হতো, কারণ আর লোক নাই। কিন্তু এখন তো আমাদের লোক হয়ে গেছে, আমাদেরকে মনে হয় এইটা ডিজাইন করার, এই কিছু সংখ্যক লোক সবাই যাতে এটার ভিতর থেকে নিজের বেস্টটা খুঁজে নিতে পারে। যেমন লুইকান বলেছে যে সিটি শুড বি a place where you can decide what you will be. I think the curriculum should be a place where a student can decide what you will be. এখানে আমি কবিরের কাছে যাওয়ার আগে আমি যেটা বলি, এখানে টিচারের রোলটা খুবই ইম্পর্টেন্ট। টিচার হ্যাজ টু go into the mind of the student এবং বুঝতে পারতে হবে যে তার ইনক্লিনেশনটা কোন দিকে এবং সেই রুটে তাকে দেয়া। এবং সেই টিচার যদি নিজের ক্ষমতা না থাকে ওই রুটে নিয়ে যাওয়ার, তাকে হ্যাজ টু ফাইন্ড দ্য রাইট পারসন যে নিয়ে যেতে পারবে এবং স্টুডেন্টকে ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা টিচার। অতএব টিচার হ্যাজ টু, মানে পার্টিকুলারলি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লেভেলের টিচারকে খুব কেয়ারফুলি স্টুডেন্টের কথা শুনতে হবে এবং অ্যাকসেপ্ট করতে পারতে হবে যে এই স্টুডেন্টটা হয়তো এই কাজের জন্য কারেক্ট না, এবং এটাও হতে পারে, বলতে পারে যে এই স্টুডেন্টটা আর্কিটেকচারের জন্য ঠিক না। এটাও বলতে পারে যে এই স্টুডেন্টের জন্য আমি ঠিক না। হ্যাঁ, তাও হতে পারে, তাও হতে পারে। তো এটা টিচারের কাছে, টিচার মানে অ্যাকসেপ্ট করতে পারতে হবে এবং তাকে আরেকটা রুট দেখাতে হবে এবং আরেকজনের কাছে পাঠাতে দরকার। I think that is how it এটা আমি অনেক সময়, আমি নিজের ছাত্র অবস্থায় আমার মনে হয়, আমার মনে আসে নাই, বাট আমি অনেক সময় বিভিন্ন কথাবার্তায় মনে করি যে স্টুডেন্টের মধ্যে এটা আছে যে একজন টিচার তাকে পুশ করছে তার মতো করে করার জন্য। টিচার একটা কিছু জানে, টিচার সেটা চায় যে ছাত্র সেটাকে ম্যাচ করুক। এইটা কিন্তু আমার মনে হয় যে এটা এটা অ্যাবসলিউটলি টার্সিয়ারি এডুকেশনে এটা একটু কম, স্টুডিও এডুকেশনে এটা কম হওয়া উচিত, কারণ এটা আসলে হবে না। ফিল করা উচিত যে স্টুডেন্ট যেদিকে যেতে চায়, একটু ম্যাচিউরড স্টুডেন্ট, তাকে ওইটার বেস্টটাই পৌঁছে দেওয়া যায় কিনা। যদি নিজে পারা যায় নিজে পৌঁছায় দেওয়া, না পারলে বা হয়তো বলতে পারে যে হেল্প নাও, আমি ডেঞ্জার্স এবং পসিবল প্রবলেমস গুলা তুলে ধরতে পারে, বাট ডাইরেক্টলি জাস্ট টু অ্যাবসলিউটলি আমাকে ম্যাচ করতে হবে, এই অ্যাটিটিউডটা আমার মনে হয় আস্তে আস্তে এটা কমে যাবে এবং এটা কমাতে যাবে। যেমন ধরো এখন যদি এই পোস্ট কোভিড, মানে কোভিড সিচুয়েশনে, পোস্ট কোভিড আর্কিটেকচার পড়াতে একটু অন্যভাবে পড়াতে হবে, তখন তোমার লাগবে, পাবলিক হেলথের লোক লাগবে, একটু ইন দ্য স্টুডিও লাগবে, ওদের নিয়ম কানুন এগুলা বলা যায়। কবির, তোমার কমেন্টের পরে আমরা আস্তে আস্তে ট্রাই টু কনক্লুড। এই এডুকেশন নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, কারণ এইখান থেকেই চেঞ্জটা, তো মানুষ যারা ইন্সপায়ার্ড হয়, এই কেউ কোন একজন শিক্ষক এই যে আরবান ডিজাইন ক্লাসে এটা বলেছিল, সে আরবান ডিজাইন পড়তে চলে গেল, কি এক্সাইটেড। হ্যাঁ, কেউ একজন আরেকটা বলেছিল এরকম, বা কেউ, আমি অনেকে রুরাল আর্কিটেকচার অমুক জায়গায় গিয়েছিলাম এই জাস্ট একটা কোর্সের, তাহলে আমি ল্যান্ডস্কেপ আর্কিটেকচার কোর্সে এটা করেছিলাম, তাহলে এটা। তো আসলে টিচাররা আসলে কোর্সের মধ্যে থেকে ইন্সপায়ার করতে পারে তাদের পথ তৈরি করার জন্য। তো আমার কাছে ওই জন্য মনে হয় যে, এবং এটা সারা পৃথিবীতে দেখবেন যে অনেক জায়গাতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কারিকুলামটা হচ্ছে যে খুবই হালকা ভাবে একটা থাকে, বাট জিনিসটা হয় কি, টিচার ইজ দ্য কারিকুলাম। সেই টিচারই আসলে তাকে নিয়ে যায় এবং সেই টিচারই কারিকুলামকে মোল্ড করে, যে সেই মানে তাকে দেখেই আসলে শিখে তার সবকিছু। এবং আগের দিনে তো আরো ছিল যে তার লাইফস্টাইলটাও ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তার হচ্ছে যে জীবন ব্যবস্থা, সে কিভাবে চলছে, সে কি বলছে, সে কাজে ক্লাসে একটা কথা বলছে, বাইরে আর একটা কথা বলছে, দিস আর অল ভেরি ইম্পর্টেন্ট। যেটা আস্তে আস্তে করে আমরা কেমন জানি এর থেকে বের হয়ে এসেছি। আমরা মনে করি যে কারিকুলাম আর আমার লাইফস্টাইল একটা আলাদা জিনিস হতে পারে। এইটা কিন্তু আমাদের স্ট্রেস তৈরি করে, আমাদের মনের উপর স্ট্রেস তৈরি করে, মাথার উপর স্ট্রেস তৈরি করে। আমরা মানে সবসময় একটা দ্বন্দ্বে, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার।
এবং হচ্ছে যে এই টিচারের আমি পড়তেছি কিন্তু এই টিচারকে আমি পছন্দ করতে পারছি না, এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। তো এইটা একটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু খুবই ফরচুনেট, হ্যাঁ, অনেক দেশের মতোই অনেক, যে আমরা আমাদের কারিকুলাম কিন্তু এরকম হওয়ার দরকার নাই। আমাদের কারিকুলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে অল দ্য প্রজেক্টস ক্যান বি রিয়েল প্রজেক্ট, মানে আমাদের ইমাজিনারি প্রজেক্ট করার কোনো দরকার নাই। কেন যে আমরা ইমাজিনারি প্রজেক্ট, আমরা একটা সাইট নেই, আমাদের তো কোনো অভাব নাই। আমাদের যদি একটা হাই রাইজ বিল্ডিং করতে হয় বা আমাদের একটা যদি মানে হাউজিং করতে হয়, হাউজিং এর তো আছে, কোনো একটা ডেভেলপারের সাথে আমরা ইয়ে করতে পারি, রিয়েল ক্লায়েন্ট নিয়ে করতে পারি। আমাদের যদি লো ইনকাম করতে হয়, আমাদের ইউনিভার্সিটির পাশেই লো ইনকাম কমিউনিটি। সো এই ব্যাপারগুলো আসলে আমাদের ইয়ে করা। টিচার যে সবসময় হচ্ছে যে পড়ালেখা জানা সোকল টিচার হইতে হবে এরকম না। মানে নলেজ ইজ এভরিওয়্যার। এই মানুষগুলোকে, স্টুডেন্টদেরকে ওই ওই জায়গায় নিয়ে যাওয়া, ওই মানুষগুলোকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া। সো মেক দ্য হোল এনভায়রনমেন্ট অ্যাজ এ ইউনিভার্সিটি। তাহলেই কিন্তু আসলে আমাদের খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে স্টুডেন্টরা, এখন কিন্তু স্টুডেন্টস আর কানেক্টেড, দে নো হোয়াট ইজ গুড অ্যান্ড ব্যাড। হ্যাঁ, সারা পৃথিবীতে কি ঘটছে এটা জানে। তো কে আসলে কোন টিচার কি করছে এখন কিন্তু পার পেয়ে যাওয়ার কিছু নাই, বাধ্য হয়ে অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা এইগুলি করছে। হ্যাঁ, তো হচ্ছে যে আই থিঙ্ক উই শুড বি রিয়েলি কেয়ারফুল। আমি এই জায়গাটাতে আমি নিজে আসলে ফ্রাস্ট্রেটেড, এবং যে যা জিনিসগুলো ঘটছে কারিকুলামের নামে বা টিচাররাও একটা ইউনিভার্সিটি যে ধরনের কথাবার্তা বলছে, হ্যাঁ, আমি নিজেই অসুস্থ হয়ে যাই। যে একজন টিচার তার মানে সেখান থেকে তো টিচার অনেক সময় স্টুডেন্টকে বলছে যে ওরা পারে না। হ্যাঁ, হ্যাঁ, আবার মানে এইসব জিনিসগুলা। সো এই এই জিনিস এইসব মানে অনেক সময় আমার কাছে এই ছোট ছোট ব্যাপার কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমি আমি একটু ইয়ে করে কারিকুলাম ডিজাইন করাটা, এটা তো একটা জিনিস একটা জায়গা থেকে কপি করে আনলেও কোনো সমস্যা নাই, বাট এই যে মাইনর যে ডিটেল গুলা, এই জায়গাটাতে আসলে কাজ করা। আমরা রুরাল আর্কিটেকচার পড়ছি বা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট পড়ছি, লেখা আছে ওখানে যে হাউজিং এন্ড ডেভেলপমেন্টে এই জিনিস কভার করতে হবে। বাট যখন আমরা পড়ছি, আমি পড়াই, হুরায়রাপা পড়াই, আমরা যখন পড়াচ্ছি আমরা বেস্ট মানে ট্রাই করছি যে কি কি করে আসলে, মানে ইটস অল আপ টু আস। যার ফলে এই আমরা দেখছি যে আসলে এই যে ওভার দ্য ইয়ার্স মানুষ কিভাবে তৈরি হচ্ছে, মানে যখন এটা ভাল লাগে যে এই এই জিনিসগুলা আমি ওই আমরা সময়টা যেরকম তৈরি হচ্ছে। অনেক টিচারদের কথা আমরা বলি যে তাদের কথা শুনেই, আমি শাঁখারীবাজারের প্রজেক্ট করেছি থার্ড ইয়ারে, ওয়ারেস স্যার হচ্ছে যে আমাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার যে ওইটার মধ্যে শাঁখারীবাজারের কথা কি জন্য যেন উল্লেখ করেছিলেন। তার আগে আমি শাঁখারীবাজারে যাইনি, মানে গিয়ে তারপরে আমার মনে হয় এখানে যাওয়ার পরে এত সুন্দর বলছে, আবার এই জায়গাটার মধ্যে অসুন্দর, মানে এটা কমপ্লেক্স একটা ব্যাপার। তো এইখানে কি করা যায়? তো টিচার কিন্তু অনেক ইন্সপায়ার করতে পারে, একটা লাইফ চেঞ্জ করে দিতে পারে। অ্যাবসলিউট অ্যাবসলিউট। আমি জাস্ট আমার একটা পার্সোনাল মতামত দিয়ে আমি এটাকে কনক্লুড করবো। আমার মনে হয় যে আর্কিটেকচারাল টিচিং এ, মানে আর্কিটেকচারাল একাডেমিক্স এ বাংলাদেশে কিংবা ফর দ্যাট ম্যাটার ইন এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, একটা দ্বন্দ্ব থাকে টিচারের ক্যারিয়ার এবং টিচারের টিচিং। ক্যারিয়ার যদি টিচার দেখে, তাকে যদি অ্যাসোসিয়েট প্রফেসর হতে হয়, তাকে পিএইচডি করতে হয়, মাস্টার্স করতে হয়। যে মুহূর্তে সে পিএইচডি মাস্টার্স করে, তার তার আমার মনে হয় নলেজ বাড়ে না, তার নলেজ ইয়ে হয়ে যায়, আরো রেস্ট্রিক্ট হয়ে যায়, এবং তখন সে তার স্পেসিফিক নলেজটা চেষ্টা করে স্টুডিওতে দেওয়ার। এটা একটা প্রবলেম যে ও যেহেতু the hierarchy of the academic system asks you to do a PhD or this and that, এটা কিন্তু স্টুডিও থেকে আস্তে আস্তে টিচারকে সরায়। অতএব যে টিচার পিএইচডি করুক আর যাই করুক নাই করুক, তাকে কিন্তু মনে রাখতে হবে আসলে তার কাজটা হলো স্টুডিওতে ডিজাইন টিচিং, ডিজাইন ইনস্ট্রাকশন আর ডিজাইন মোটিভেশন। সো এই জিনিসটা টিচারদের মনে রাখতে হবে। এটা এটা একটা প্রবলেম। আর স্টুডেন্টের প্রবলেম হলো, যেটা রিয়াদ বললো, যেটা আমি অনেকদিন থেকে আমি বিশ্বাস বলে আসতেছি, যে কারিকুলাম খুব স্ট্রেইট জ্যাকেটেড। এটার মধ্যে ঢুকলে এটার থেকে বেরোনোর ল্যাটারাল ট্রান্সফারের কোনো উপায় নাই, এবং এখানে নিজের করার মানে সব সব প্রেসক্রাইব। এখানে অতএব আমাদের কারিকুলামে অনেক চেঞ্জ আসা দরকার। মেবি 5 ইয়ার সিস্টেম না থেকে 4+2 কিছু একটা হওয়া উচিত। এবং যেটা ফাইনালি বলতেছিলাম, যেটা টিচারের রোলটা হলো ফার্স্ট সেকেন্ড ইয়ারের ব্যাপারটা হতো না, থার্ড ইয়ার অনওয়ার্ডস হলো ইন্সপিরেশনাল রোল, গাইডেন্স রোল। আমি তো অ্যাকচুয়ালি আর আমি ঠিক যেটা করি আজকাল, আমি আর পড়াই না, পড়ানোর ইয়ে নাই, কারণ পড়ানো যা পড়াবো সেই ইনফরমেশন সবার মোবাইল ফোনে আছে। এভরিবডি হ্যাজ দ্যাট ইনফরমেশন। সো try to distinguish between information and knowledge.
So my job as a teacher, I think, is that, or for that matter, any teacher, is that to see how the information, the vast amount of information that we have, how that can be transformed to knowledge. And knowledge means a conscious attempt to convert information to something that is of use to that person. Okay? এটা আমার opinion. এখন আমরা তাহলে শেষ করতে, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা আলাপ করলাম। এখানে অনেক কিছু দেখলাম যে দুজন মানুষ who went to the same architectural training are working in different areas, but at the same time there are many similarities. You have clients, you have problems, you have a process that you go through. The process may be different, একটা process একটা থেকে different, but eventually you come to a place where you are actually putting something in the environment which is in tune with the environment, and also which is adding to the cityscape or the rural scape. Whatever you do, Riyad Kimba Covid, is appropriate to that place. And that goes through a process, and the processes are quite similar to a certain extent. You have a group of people you work for, you have an end product, and there is a process. Maybe the process এর কাজটা হয়তো কমিউনিটির সঙ্গে কাজ করলে একটু elongated, একটু বেশি, আর শহরে কাজ করলে ওটা হয়তো অন্যরকম। But at the same time, at the end of the day, both of you are trying to work towards creating works of architecture which eventually come to some use in a good way. Is that right? Did I conclude it correctly? তাহলে আজকে এখানে শেষ করতে হয়, because we have almost 2 hours and 20 minutes. ঠিক আছে? So বলবা কিছু? কতজন পার্টিসিপেন্ট ছিল জানা যায়? পার্টিসিপেন্ট 300 এর উপরে চলে গেছিল, এখন 220. So we still have many participants. Thank you all the participants. Thank you very much for attending this talk, our discussion. I hope সবাই এখান থেকে কিছু জানতে পেরেছে কবির রিয়াদ এবং প্র্যাকটিস এডুকেশন, আলটিমেটলি এডুকেশন সম্বন্ধে, and I hope it is some use to you, and importantly I hope যে যারা স্টুডেন্ট এখানে তাদের মাথায় প্রশ্ন আসছে, they have questions in their mind which they will come to the studio and ask the teachers, please answer me these questions. You challenge the teacher, ask them যে আমার এই প্রশ্ন আছে, আমাকে এটার উত্তর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। স্যার, থ্যাংক ইউ রিয়াদ, থ্যাংক ইউ কবির।